আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে এবং ওয়েলকাম এভরিওয়ান অ্যাগেইন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আইএলস রিডিং এবং আইএলস রিডিং এর যে কোয়েশ্চন, দ্য মোস্ট কমন কোয়েশ্চন টাইপ উইচ ইজ ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন। অর্থাৎ এই কোয়েশ্চনটা দুইটা নামে পরিচিত, একটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, একটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। এখন ট্রু ফলস নট গিভেন হোক, ইয়েস নো নট গিভেন হোক, আনসার করার স্ট্র্যাটেজি অলমোস্ট সেম এবং ওভারঅল সবই মোটামুটি কাছাকাছি জিনিস। কিছু ডিফারেন্স থাকবে, সেটা আমাদের আলোচনায় চলে আসবে। আর আমরা আমাদের উদ্দেশ্য কি, আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমরা কি করব, মাস্টারিং দ্য কোয়েশ্চন প্যাটার্নস। মাস্টার শব্দের বাংলা কি? মাস্টার শব্দ বলতে আসলে বাংলা বলবো না, বলবো মাস্টার মানে কি। মাস্টার মানে হচ্ছে কোনো একটা বিষয়ে একেবারে বস হয়ে যাওয়া। তাহলে কোয়েশ্চন প্যাটার্নের উপর আমরা মাস্টার করব। মানে গ্যাপ ফিলিং আমি 8টা 10টা 15টা 20টা সলভ করব একই সাথে। সলভ করে কোয়েশ্চন গ্যাপ ফিলিং এর যত ধরনের প্রবলেমস সেগুলো আইডেন্টিফাই করব এবং সেইভাবে ওইটার বস হয়ে যাব, যেটা আমাদের লাস্ট ক্লাসের কাজ ছিল। এখন আমরা ট্রু ফলস নট গিভেনটা টাচ করব এবং এটাতে এত বেশি প্র্যাকটিস করব যে যত ধরনের প্রবলেম থাকে সেগুলো আমাদের প্র্যাকটিস করার মাধ্যমে সলভ হয়ে যাবে। আপনার আইএলস এর যে প্রস্তুতি, সেটা কিন্তু খুবই সীমিত সময়ের প্রস্তুতি, এটা কিন্তু লং টাইমের প্রস্তুতি না। এটা কারোর জন্য 1 মাসের, কারোর জন্য 2 মাসের, কারোর জন্য 3 মাসের। বাট সময়টা কোথায় লাগবে? যদি আপনার ইংরেজির বর্তমান লেভেলটা আপনি যদি মনে করেন স্যাটিসফ্যাক্টরি লেভেলে না, তাহলে আপনার সেই ইংরেজিতে নিজেকে ইমপ্রুভ করার যে জার্নি বা প্রক্রিয়া, সেটা একটা লং টাইম হতে পারে। সেটা কারোর জন্য 6 মাস হতে পারে, কারোর জন্য 6 বছর হতে পারে। আমরা বাজারি কথা না বলে মোটিভেট করার জন্য না, মানে এক এক সময় সেটা জরুরি, কোনো কোনো সময় জরুরি, বাট মোস্ট অফ দ্য টাইম আমাদের ট্রুথটাই বলতে হবে যে আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, তাহলে আপনার জার্নিটা একটু লং টাইম হইতে হবে। মিনিমাম 2 বছর, 1.5 বছর, 1 বছর এরকম হইতে হবে। মানে প্রথম যেদিন আপনি ইংরেজি শেখা শুরু করলেন, শেখা মেনলি এবিসিডি না, মোটামুটি একটা ডিসিশন নিলেন যে আমি ইংরেজিতে দক্ষ হব, সেই দিন থেকে অ্যাটলিস্ট 1 বছর টানা আপনি এই ভাষার সাথে যদি সম্পৃক্ত থাকেন, বিভিন্ন জায়গায় ভাষাটা চর্চা করার মেন্টালিটি থাকে, একটা অভ্যস্ততার ব্যাপার থাকে, তাহলে আপনি ভাষায় দক্ষ হয়ে যাবেন। সো দিস ইজ ভেরি ক্লিয়ার যে আইএলস এর জার্নিটা লং টাইম কোনো জার্নি না, বাট আপনার ইংরেজি শেখার জার্নিটা লং টাইম হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি আমরা 3 মাসে আইএলস এর একটা ভালো প্রস্তুতি আমাদের হয়ে যাবে। আমরা গত ক্লাসেও এটা বলেছিলাম যে আপনি রিডিং এর যে কোয়েশনের আনসার বের করবেন, সেই আনসার বের করার যে সবচেয়ে বেসিক স্ট্র্যাটেজি, সেটা দুইটা। একটা হচ্ছে হয় আপনি স্ক্যানিং করে ক্লোজ রিডিং করবেন, আর অথবা আপনি স্কিমিং করে ক্লোজ রিডিং করবেন। স্ক্যানিং বলতে আমরা বলেছিলাম এই যে আমি যেভাবে মাউসটা ইয়ে করতেছি, ইন্ডিকেটরটা, সেটার নাম স্ক্যানিং। আর স্কিমিং মানে হচ্ছে এই যে এইভাবে আপনি চোখ বুলে পড়ে দ্রুত পড়ে যাওয়ার নাম হচ্ছে স্কিমিং। স্ক্যানিং কিংবা স্কিমিং এই দুইটা জিনিসেরই কাজ হচ্ছে লোকেশন বের করা, মানে আনসারটা কোথায় আছে সেটা বের করা। তাহলে স্ক্যানিং অ্যান্ড স্কিমিং এর পারপাসটা কি? লোকেশন বের করা বা লোকেট করা, আনসারটা কোথায় আছে প্যাসেজে। আর ক্লোজ রিডিং এর মানে এটা হচ্ছে লোকেশনে যাওয়া, আর ক্লোজ রিডিং এর কাজ হচ্ছে আনসারটা বের করা। আনসারের জায়গা না, ওই আনসারের জায়গা থেকে সঠিক আনসারটা খুঁজে বের করা। আশা করি আমি বিষয়টা স্পষ্ট করতে পেরেছি। এখন আমরা ট্রু ফলস নট গিভেন এর প্রশ্নে চলে যাব, যে ট্রু ফলস নট গিভেন আসলে প্রশ্নটা কি। ট্রু ফলস নট গিভেন, এই জায়গায় আমাদের যে জিনিসটা বুঝতে হবে, ট্রু বলতে একটা বক্তব্য দেওয়া থাকবে, আমরা সেটা এখানে না দেখি, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দেখেন এখানে একটা প্রশ্ন আছে, ট্রু ফলস নট গিভেন এর 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে লং, 9 নম্বর 10 নম্বরটা দিয়ে আমরা একটু শুরু করি। 10 নম্বর প্রশ্নে বলছে যে অ্যাকর্ডিং টু রিসার্চ 26% of visitor satisfaction is related to their accommodation। তাহলে রিসার্চ অনুযায়ী 26% ভিজিটর স্যাটিসফ্যাকশন, মানে ভিজিটর স্যাটিসফ্যাকশন যে 100%-এর 26% নির্ভর করতেছে অ্যাকোমোডেশনের সাথে। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা কি ট্রু নাকি ফলস নাকি নট গিভেন? এখন ট্রু বলতে আসলে কি বোঝায়, ফলস বলতে আসলে কি বোঝায়, নট গিভেন বলতে আসলে কি বোঝায়, আমরা নিচে গিয়েও পড়বো, তারপরে এখানে একটু দেখি। ট্রু মানে হচ্ছে 100% এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি।
এখন চুক্তি কখন হয় একটা মানুষের সাথে আরেকটা মানুষের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আরেকটা ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তি কখন হয়? যখন দুইটা পক্ষ খুব ক্লিয়ারলি একটা বিষয়ে মানে একমত হয়, একটা বিষয়ে স্পেসিফিকলি একই জায়গায় চলে আসে, সেটাকে বলে। তাই 100% এগ্রিমেন্ট বিটুইন দ্য কোয়েশ্চন অ্যান্ড দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। প্যাসেজে যে ইনফরমেশনটা আছে আর কোয়েশ্চনে যে বক্তব্যটা আছে, সেই দুইটা বক্তব্যর মূল বক্তব্য যেন একই থাকে, সেটা হচ্ছে ট্রু। ফলস, কমপ্লিটলি অপোজিট মিনিং বিটুইন দ্য কোয়েশ্চন অ্যান্ড দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেজ। প্রশ্নে একটা বক্তব্য আছে, প্যাসেজে গিয়ে এই বক্তব্যের পুরো বিপরীতে কিছু পেলাম, তাহলে সেটা হচ্ছে আপনার ফলস। আর নট গিভেন মানে হচ্ছে এই যে বক্তব্যটা আমরা পড়লাম সেটা প্যাসেজে নাই। প্রথম এক হইতে পারে এইটা প্যাসেজে নাই, মানে এই রিলেটেড কিছুই বলা নাই, অথবা হতে পারে যে এই রিলেটেড কথা বলা আছে প্যাসেজে, তবে শর্ট মূল যে বক্তব্য সেটা এখানে নাই, পার্শিয়াল ইনফরমেশন আছে, মানে কনক্লুশনে যাওয়ার মতো কোনো তথ্য এখানে নাই। কনক্লুশন শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত, সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো তথ্য নাই। তাহলে নট গিভেন মানে নো, মানে না, নো ইনফরমেশন, অথবা পার্শিয়াল ইনফরমেশন। পার্শিয়াল মানে আংশিক তথ্য অ্যাবাউট হোয়াট ইজ আস্কড ইন দ্য কোয়েশ্চন পার্ট। কোয়েশ্চন পার্টে যে কথাটা বলা হয়েছে সেটা সম্পর্কে হয়তো কোনো তথ্যই নাই, অথবা কিছু তথ্য আছে যেটা পরিপূর্ণ না। এখন আমরা প্রশ্ন পড়ব, তারপরে প্রশ্ন পড়ার পরে আমরা স্ট্র্যাটেজিস গুলো এখানে দেখব, তারপরে আমরা সলভ করা শুরু করব। প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমরা এইখান থেকে একটু কথা বলি। প্রথমে আমরা বলছিলাম রিড দ্য টাইটেল ফার্স্ট। প্রথমে আপনি প্যাসেজের হেডলাইনটা পড়বেন, কারণ আপনি যদি প্যাসেজের হেডলাইন না পড়েন তাহলে বুঝবেন না যে এই প্যাসেজের মূল বিষয়বস্তু কি, এবং কনটেক্সট না বুঝলে কোনো ভোকাবুলারি বা কোনো ভাষার যে কোন শব্দ কি অর্থ প্রকাশ করে সেটা বোঝা সব সময় সম্ভব হবে না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভব হবে, কোনো কোনো ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। আমাদের আজকের যে প্যাসেজ আমরা সিলেক্ট করেছি সেটাও ক্যামব্রিজ 13 থেকে, এবং প্যাসেজের হেডলাইনটা হচ্ছে কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, এবং সেটা হচ্ছে রিডিং প্যাসেজ 1। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে প্যাসেজ তিনটা, রিডিং প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, তিনটায় আপনার সেন্টেন্সের যে ডিফিকাল্টি, আমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকেও ধরি, এভাবে যদি বোঝার সুবিধার্থে বলি, তাহলে প্যাসেজ 1 এর ল্যাঙ্গুয়েজটা কম্পারেটিভলি ইজি থাকে, প্যাসেজ 2 এর ল্যাঙ্গুয়েজটা মডারেট লেভেলের থাকে, প্যাসেজ 3 এর ল্যাঙ্গুয়েজটা একটু বেশি ডিফিকাল্ট থাকে। তাহলে প্যাসেজ 1 ধরছি মানে আমাদের কোয়েশ্চনগুলো এখান থেকে বের করা খুব একটা ডিফিকাল্ট হবে না, আনলেস ইউ আর ভেরি উইক ইন ইংলিশ, অ্যান্ড আই সাপোজ most of you are not that weak in this particular language. So, case study, tourism New Zealand website. So, we know আমরা যারা লাস্ট ক্লাস করেছি আমরা জানি এই প্যাসেজটাতে কি নিয়ে কথা হয়েছে। ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট মানে ট্যুরিজম রিলেটেড একটা ওয়েবসাইট, সেটা কোথাকার? নিউজিল্যান্ডের। সেটা নিয়েই এই প্যাসেজে বক্তব্যগুলো আছে। নাও আমরা যাব প্যাসেজের কোয়েশ্চন পড়তে। আচ্ছা, কোয়েশ্চন এখানে কয়টা আছে? 8 থেকে 13। আমরা প্রথম কোয়েশ্চনটাই পড়ি। প্রথম কোয়েশ্চনটা পড়ার পরে আমরা দেখব যে এখানে কি আছে। এই জায়গায় দেখেন, আগের প্রশ্নটা পড়ি। দ্য ওয়েবসাইট www.newzealand.com aimed to provide ready-made, একটু স্ক্রিনে ইয়ে করবেন না, আঁকবেন না, ready-made itineraries and packages for travel companies and individual tourists. www. এই ওয়েবসাইটটা aimed to provide ready-made itineraries and packages for travel companies and individual tourists. আমাদের প্রথম কাজ হলো প্যাসেজের এই বক্তব্যটা প্যাসেজের কোথায় আছে সেটা খুঁজে বের করা, এবং সেখানে পড়ে তারপর আমরা আনসার দেওয়া। এখন আহ, আমরা জানি যে গ্যাপ ফিলিং নিয়ে যদি কথা বলি, আমরা জানতাম যে কি, যে প্রশ্ন এই ধরেন 8 নম্বর প্রশ্নটা যেই জায়গায় আছে, মনে করেন এই জায়গায় আছে, তাহলে 9 নম্বরের পরে হবে, 10 নম্বরের পরে হবে, 11 নম্বর তার পরে হবে, এরকম। তাহলে আর যদি আমরা এইখানে একটু কথা বলেছিলাম, দেখেন
স্ক্যানিং প্লাস ক্লোজ রিডিং, স্ক্যানিং মানে হচ্ছে সংখ্যা যদি থাকে আপনি খুব সিম্পলি খুঁজে বের করতে পারবেন সংখ্যাটা। যদি ক্যাপিটাল লেটারে কিছু থাকে, কোনো হাইফেনেটেড কিছু থাকে, বা ইনভার্টেড কমা দিয়ে যদি কিছু থাকে, আমরা ইজিলি আমরা প্যাসেজে খুঁজে বের করতে পারবো। এখন আমাদের চোখের সামনে দেখেন এখানে কি আছে। প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন পড়ার সময়ই, মানে 8 নম্বর প্রশ্ন পড়ার সময়ই আমাদের চোখে পড়েছে সংখ্যাটা। তাহলে আমরা ইজিলি এইটা পেয়ে যাব। এবং এটার আগে থাকবে এই দুইটা, পরে থাকবে এই তিনটা। আমরা একটু কষ্ট করে এইটাতে চলে যাই। অ্যাকর্ডিং টু রিসার্চ, 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন। আর আপনি বলতে পারেন যে স্যার এই জিনিসটা বা ভাই এই জিনিসটা তো প্যাসেজে থাকার কথা। ঠিক আছে, আপনি এটা দিয়ে খুঁজে বের করে ফেলেন, সমস্যা নাই। কিন্তু এটা দেখেন আরো ইজি, মানে আপনি জাস্ট প্যাসেজে গেলেই পেয়ে যাবেন। তাহলে আমি আগে আহ, যেহেতু পার্সেন্ট আছে, আমি সেহেতু সেহেতু পার্সেন্টে চলে যাই। 9% গেল, তারপরে 6.9%, তারপরে হচ্ছে 74%, 26%। আচ্ছা এইটা একটু ধরলাম। তাহলে এর উপরে থাকবে এই দুইটা। এখন আপনি এই প্রথমটা পড়েন, সমস্যা নাই। তাহলে আমরা প্রথমটা পড়ি। হ্যাঁ সবাই পড়েন। আমি এটা অলরেডি বলেছি বা পড়েছি, আপনারা একটু পড়ে নেন, মানে তথ্যটা আপনারা মাথায় নেন। আপনাকে 20 সেকেন্ড সময় দেওয়া হলো। ওকে, আই হোপ যে আপনারা পড়েছেন। এখন অনেক কাজ আছে। কাজ সেটা কি, পুরো বক্তব্যটা এখানে আসলে আমি মাথায় নিয়ে যে প্যাসেজে যাব, এটা একটু টাফ। আমি পুরো বক্তব্য থেকে সারাংশটা খুঁজে বের করব। দ্য ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা, এখন ওয়েবসাইটটা আমার মুখস্থ করার দরকার নাই। আমার টার্গেট হচ্ছে এইমড টু, এইম অর্থ লক্ষ্য। আর এইম কে এখানে ভার্ব করা হয়েছে, মানে এটা লক্ষ্য ছিল। কি লক্ষ্য ছিল? টু প্রোভাইড, দেওয়া। দেওয়া খুব একটা, মানে এই ওয়ার্ডটা স্পেসিফিকলি খুব গুরুত্বপূর্ণ না, কি দিয়েছিল? রেডিমেড ইটিনারিজ অ্যান্ড প্যাকেজেস। আচ্ছা, রেডিমেড কথাটা মনে রাখতে হবে। রেডিমেড ইটিনারিজ অ্যান্ড প্যাকেজেস, মানে একই জিনিস আর কি। ফর ট্রাভেল কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টস। তাহলে এই পুরো বক্তব্যের মধ্যে একটু আপনারা যদি আমাকে হেল্প করেন, তো আপনার কাছে কোন বক্তব্যটা সবচেয়ে জরুরি মনে হবে, মানে একটা কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি মনে হয়? ইন্ডিভিজুয়াল টুরিস্টদের নিয়ে যে হচ্ছে রেডিমেড এইম, তাদের লক্ষ্যটা কি এটা? লক্ষ্য মানে এটা হচ্ছে বক্তব্য লক্ষ্য, তো লক্ষ্যটা কি ছিল? ইন্ডিভিজুয়াল টুরিস্ট ট্যুরিস্ট রে, ট্রাভেল কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টস রে রেডিমেড ইটিনারিজ প্রদান করা এবং প্যাকেজেস প্রদান করা। এখন আপনি যদি আহ ধরেন রেডিমেড ইটিনারিজ, এই ওয়ার্ডের অর্থ যদি আপনি না জানেন তাহলে কি করবেন? যদি মেইন এক্সামে, আমি কনটেক্সটটা বুঝেন, মেইন এক্সামের কথা বলি, আপনি এখন আইএলটিএস পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, ওখানে তো আপনার ডিকশনারি দেখে আপনার এখন আর ইমপ্রুভ করার সুযোগ নাই। পরীক্ষার হলে আমরা কি করি, আমরা যা জানি সেটা অ্যাপ্লাই করি, সেটা থেকে বেস্ট আউট অফ ইট আমরা ট্রাই করি যে বেস্ট রেজাল্ট আউট অফ ইট নিয়ে আসার। আর নর্মালি আমি যখন প্র্যাকটিস করি তখন আমি কি করি, আমি যা জানি সেই লেভেলটাকে স্কেল আপ করি। পরীক্ষার হলে যদি এটা হয় রেডিমেড ইটিনারিজ এন্ড প্যাকেজেস, আমি বলবো আপনার এই ওয়ার্ড নিয়ে মাথা কামানোর দরকার নাই, কারণ বলছে যে তাদের টার্গেট ছিল দেওয়া, কি দেওয়া? আপনি বলেন যে রেডিমেড ইটিনারিজ দেওয়া টার্গেট ছিল। এখন যদি এটা একেবারে স্পেসিফিক কোনো বিষয় হয়, পরিভাষা টাইপ, তাহলে এই ওয়ার্ডটা আপনি প্যাসেজে পেতে পারেন। আর আদারওয়াইজ যেটা হবে, এই এম, এই যে ওয়ার্ডগুলো বা এখানে যে কথা বক্তব্যটা আছে, এটার মিনিংটা আমি যদি প্যাসেজে পাবো, এটা কিন্তু এই সেম ওয়ার্ডটা প্যাসেজে পাওয়ার সম্ভাবনা নাই।
unless it is the noun and it is the noun that only one in the language, বা একেবারে ধরেন কি বলা যেতে পারে, ট্রি, ট্রি এর খুব একটা সিনোনিম হয়তো বা থাকবে না, এরকম কিছু হইলে রেডিমেড। এখন আমরা মেইন বক্তব্য যাব কোথায়, এখন এই আনসারটার মূল বক্তব্য কিন্তু রেডিমেড ইটিনারিজ, বাট লোকেশনে যাওয়ার জন্য আমরা এই 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 ওয়েব ডট কমটার দিকে খেয়াল করবো। এখন হয়তো বা এই ডট কমটা এইভাবে থাকবে, অথবা বলবে যে দা ওয়েবসাইট, কারণ এটা পুরোটাই তো ওয়েবসাইট নিয়ে কথা। এখন আমরা ধরে নেই যে আমরা নতুন, তো নতুন হিসেবে আমরা প্যাসেজে যাব, এবং কিভাবে যাব, কোথা থেকে যাব, এই যে এখান থেকে যাব, যে দুইটা প্রশ্ন, তার মাত্র তার সামনে দুইটা প্রশ্ন আছে, তাহলে এখান থেকে আমরা একটু যাব। এটা একটু উপরেই আছে ভাইয়া। দি ওয়েবসাইট ওয়াজ সেট আপ। সেকেন্ড প্যারাতে। সেকেন্ড বের না, উম, এই যে প্রথম লাইন। a key feature of the campaign was the website now.com, which provided potential visitors to New Zealand with a single gateway to everything the destination had to offer. এটা কিন্তু আমাদের প্রশ্নের সাথে এই কথাটা মিলে নাই, বা এরকম কথা না, বলছে provide ready-made itineraries and packages for travel companies and individual tourists। আচ্ছা দেখি, সামনে দিয়ে যাই আমরা, যেহেতু প্রথম ইটিনারিজ একটা লাইনে ছিল, দেখছিলাম আচ্ছা যাই। ইটিনারিজ। হুম, হুম। The heart of the website was a database of tourism services operators, but those based in New Zealand and those based abroad which offer tourism service to them. Any tourism related business could be listed with tourism. In addition, because participating businesses were able to update the details they gave on a regular basis, the information provided remain accurate and to the against scheme where vacancies appearing on the website under an individual evaluation is said to be as part of this, the effect of each environment. 26% আহ ওই প্যারাতে আছে মনে হয়। আচ্ছা, আহ উপরে আপনারা যদি আনসার পান বলবেন যে আমি আনসার পেয়েছি, এবং এইখান থেকে আনসারটা, হ্যাঁ, ব্যাখ্যা দিবেন আর কি। আচ্ছা, উম, ভাইয়া শুরু, অ্যান্সার পাইছি। হ্যাঁ বলেন। ওই ওই লাইনের মধ্যেই মেবি অ্যান্সারটা আছে। আচ্ছা, সেটা হচ্ছে এখানে ব্যাখ্যা দিতে বলছে, হবে। হুম। হ্যাঁ হ্যাঁ, দি ওয়েবসাইট ওয়াজ সেট আপ টু অ্যালাউ both individuals and travel organization to create itineraries and travel packages. So এখানে itineraries and travel packages এর কথা উল্লেখ আছে, আচ্ছা, but বাট আওয়ার কোশ্চিন ওয়াজ যে রেডিমেড ইটিনারিজ অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস, মানে যেই রেডিমেড ইটিনারিজ অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস গুলো আমার হচ্ছে এই ওয়েবসাইট থেকে প্রোভাইড করা হবে। বাট এখানে লেখা আছে সেট আপ টু অ্যালাউ, মানে অ্যালাউ ইজ দ্য মেইন ফ্যাক্ট। এখানে ওয়েবসাইট হচ্ছে অ্যালাউ করে দিচ্ছে, বাট ওয়েবসাইট উইল নট প্রোভাইড দ্য ইটিনারিজ অ্যান্ড প্যাকেজেস। ওয়েবসাইট অ্যালাউ করতেছে ইটিনারিজ অ্যান্ড প্যাকেজেস মেবি, মানে ইউজ করার জন্য। আই থিঙ্ক সো এটা ফলস হবে মেবি। আচ্ছা, আপনার আপনার বক্তব্যকে আমি এখনো পক্ষে বিপক্ষে যাচ্ছি না, আমি বাকিদেরকে একটু এটা নিয়ে চিন্তা করার সুযোগ দিচ্ছি। আপনারা কি মনে করেন? এখানে তো ভাইয়া বলছে মানে রেডিমেড না, আমার মনে হয় এটা কি নির্মল বাবা আর কি টুরিস্ট নিজে, মানে নির্মল বাবা নিজে নিজে তাদের জিনিসটা তারা তৈরি করতে পারবে এমন কিছু না। হুম, তাহলে আহ মোটামুটি কথা ওইটাই থাকলো, যে ফলস, এই তো। তাদের নিজের নিজেরা অ্যালাউ করতে পারবে, নিজে তৈরি করতে পারবে আলাদা ভাবে। আমি লাইনটা তো পাইতেছি না। আচ্ছা, আপনি আহ, আমরা এই যে এখন একটু আরেকটু আগে যাই, আনসারের দিকে একটু পড়ে যাচ্ছি আমরা, এখানে আসেন। আমরা বলছিলাম যে 26%টাকে আমরা টার্গেট করে ধরছি, আর আমরা এই যে এখানে
তো এখন আনসার কিন্তু দুইটা, এবং আমরা খুঁজতে খুঁজতে কোথায় গেছি? ওই জায়গায়। সো ওইখানে এরকম কোনো আলাপ ছিল না, মানে প্যাসেজ টুতে। বাট আমি এই জায়গায় একটু মানে একটু আপনাদেরকে আর একটু ডিটেইলে যাই। এই ভুলটা হয়ে যেতে পারে অনেকের। আমরা আনসার, ফাহিম ভাই যেটা বললেন যে আপনার আনসারের ওই জায়গায় আসতেছি আমি, www.newzealand.com এটা। এখন দেখেন, ওয়েবসাইট নিয়ে কথা আছে, ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট। তো পুরা প্যাসেজটাই কিন্তু ওয়েবসাইট নিয়ে। সো আমরা ওই যখনই এখানে ওয়েবসাইট কথাটা পেলাম, আমরা কিন্তু পুরো সময়টা এই জায়গায় বে করলাম এই জায়গায়, অথচ আনসার কিন্তু এই জায়গায় নাই। তো এই জন্য ওই যে বিষয়টা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, একটু মনে করার চেষ্টা করতে পারেন যে আমাদের লোকেশনে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। যদি আমরা লোকেশনে চলে যাই আমরা আনসার খুঁজে বের করতে পারবো, মানে মোটামুটি ইংরেজি জানলেই আমরা আনসার খুঁজে বের করতে পারবো। কিন্তু লোকেশনে যদি না যাই তাহলে আমরা অনেক খোঁজাখুঁজি করে আনসার বের করতে পারবো না। তাহলে ওই প্রথম প্যারাতে বা সেকেন্ড যে প্যারা, এখানে কিন্তু ওইরকম বিষয় ছিল না। তাহলে আমরা তখন কি করতাম, আমরা একটু স্কিমিং করে মানে দ্রুত একটু নিচে আসতাম। এই জায়গায় এসে কিন্তু দেখেন এই প্যারার একটু সামনেই, দ্য ওয়েবসাইট ওয়াজ সেট আপ টু অ্যালাউ। এখন আপনি বলেন তো, ওই টু ওয়ার্ডের এই যে প্রিপোজিশন, গ্রামারের নলেজটা আপনাকে হেল্প করবে, আমি প্রথম ক্লাসে বলেছিলাম। টু, টু অ্যালাউ মানে উদ্দেশ্য বোঝায়। I will go abroad to complete my masters, to pursue my masters. কেন pursue my masters? উদ্দেশ্য বুঝে, তাহলে to allow both individuals and travel organization। প্রশ্নে যাচ্ছি একটু। ট্রাভেল কোম্পানিজ আছে, ওইখানে বলছে ট্রাভেল অর্গানাইজেশনস। ইন্ডিভিজুয়ালস, দেখেন ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট ছিল কথাটা, আর এখানে বলছে ইন্ডিভিজুয়ালস। এটাও দেখাচ্ছি আপনাকে কেন, যে হুবহু বিষয়টা না, একটু ভিন্ন হলে আমরা এটাকে রাখবো, হাতে রাখবো। আর হুবহু হইলে আমরা ইগনোর করব, কারণ হুবহু হবে না, আনসার হুবহু হবে না। আচ্ছা, ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশন থ্রু ক্রিয়েট, মানে সে ক্রিয়েট করতে পারবে ইটিনারিজ অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস টু সুইট দেয়ার ওন নিডস এন্ড ইন্টারেস্ট। তার প্রয়োজন অনুযায়ী সে তার ইটিনারি, ইটিনারিজ মানে আমি একটু বলে দেই, ইটিনারিজ মানে হচ্ছে যেই পথগুলো ধরে ঘোরাঘুরি করে মানুষ, এইদিকে গিয়ে ওইদিকে, ওইদিকে গিয়ে ওইদিকে, এটা হচ্ছে ইটিনারিজ। সো এন্ড ট্রাভেল প্যাকেজেস টু সুইট দেয়ার ওন। তো দেখা যাচ্ছে যে পুরো বিপক্ষে কথা বলতেছে। আমরা বলছি যে বিপক্ষে যখন কথা বলবে সেটা হচ্ছে ফলস। কি বলছে? কমপ্লিটলি অপোজিট মিনিং। তাহলে আমরা এটা কি পাইলাম? আনসার। এখন ধরেন এই আনসারটা পেতে আমাদের বেশ সময় নিলাম, আমরা সময় নিতে নিলাম অনেকগুলা। এই যে সলভ করলাম, এখান থেকে আমরা অনেকগুলো পয়েন্ট নোট করব। সেটা হচ্ছে আমাকে অবশ্যই লোকেশনে যাইতে হবে। আমি লোকেশনে না গেলে ইংরেজি আমি যত ভালোই বুঝি আমি আনসার করতে পারবো না। তাহলে আমাকে প্রথমে প্রশ্নটা পড়ে কিওয়ার্ড ঠিক করে লোকেশনে যাব, দেন আমি ক্লোজ রিডিং করব, দেন আই উইল ফাইন্ড দ্য আনসার। এখন দেখেন এই আনসারটা কোথায় গিয়ে শেষ হলো, এই পর্যন্ত। তাহলে এইখান থেকে এই 26%-এর আগে আরেকটা প্রশ্নের উত্তর থাকতে হবে আমার। It was found that most visitors started searching on the website by geographical location। এই যে বিষয়, এটার মধ্যে আমাদের একটা আইডিয়া রাখতে হবে যে এত অল্প জায়গার মধ্যে একটা আনসার কি হইতে পারে। যদি না হয় তাহলে নট গিভেন, যদি না পাওয়া যায় তাহলে নট গিভেন। আমি একটু আগে ক্লাসে লিখে রাখছিলাম একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে খুঁজে না পেলে নট গিভেন। বুঝলেন আপনি, কিন্তু মনে করেন আপনি এই কথাটা খুঁজে পান নাই, তাহলে নট গিভেন। এখন আসেন আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ি। 2 নম্বর প্রশ্নটা ছিল, it was found that most visitors started searching on the website by geographical location। অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে সে জিওগ্রাফিক্যাল লোকেশনটাকে তার কিওয়ার্ড ধরে সে সার্চ করা শুরু করেছে। আমরা কিন্তু এই আনসার পেতে হবে এই 26%-এর আগে। আরো সহজ করে যদি বলি, এই কথাটা কিন্তু এখান থেকে শুরু হয় নাই, এই কথাটা সে শুরু হয়েছে এখান থেকে, তার মানে এই বাক্যের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এই বাক্যের মধ্যে আমি আপনাদেরকে বললাম আপনারা একটু খুঁজেন, আমি প্রশ্নটাও এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আনসার করেন, সবাই ট্রাই করবেন। ভুল হোক, আপনি সাহস থাকলে বলে ফেলেন যে আমার কাছে এটা মনে হইতেছে। আপনার ভুল হইলে সমস্যা কি? এইখানে যদি ভুল হয় কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষার হলে ভুল হইলে সমস্যা আছে। পড়েন এবং আনসার খুঁজে বের করার চেষ্টা করেন।
কেউ সাহস করে বলেন। এটা মনে হয় ফলস হয় ভাইয়া। ফলস। ফলস বললে ব্যাখ্যা দিতে হবে, ট্রু বললে ব্যাখ্যা দিতে হবে। পরীক্ষায় দিতে হবে না, আমাকে দিতে হবে। আর নট গিভেন যদি বলেন তাহলে কোনো ব্যাখ্যা লাগবে না। আপনি বললেন যে নট গিভেন মানে পাওয়া যায় নাই। ধরেন আমি একটা পুকুরে যদি আমি গিয়ে বলি যে আপনার সাথে এই পুকুরে কোনো মাছ নাই, তাহলে কি আমার ব্যাখ্যা দিতে হবে? আমি বলছি নাই, দেখাই দিতে হবে যে কিভাবে নাই, নাই এই জন্য নাই। কিন্তু যদি বলেন যে মাছ আছে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে। তো ফলস যে বললেন, ভাই আপনি বললেন কোথা থেকে ফলস বললেন? এখানে হচ্ছে সার্চিং এর যে ব্যাপারটা, স্টার্ট সার্চিং ওকে। ভিজিটর অন জিওগ্রাফিক্যাল লোকেশন, ওকে। আমাদের হচ্ছে মানে কোন এলাকায় ঘুরতে যাবে। আর এখানে বললো যে অ্যাক্টিভস নট স্লোলি বাই geographical location but also the particular nature of the activities। মানে এখানে একটা তো মনে হচ্ছে, মানে আমিও কনফিউশনে। ভাইয়া মোস্ট এটা ভিজিটর, নট গিভেন। হ্যাঁ, মোস্ট ভিজিটর। নট। তোমার যে সাহেব জানো, তুমি যে যেমন যেমন কাম করো আমার এমন কাম করে তো এইসব বাদ দিত কয়ও যেমন কাজে দেখি খাটাস হয়ে গেছে অনলাইন। এখানে বলা আছে ভিজিটর ক্যান সার্চ, ওকে। আর প্রশ্নে বলা আছে মোস্ট ভিজিটর স্টার্ট সার্চিং, কিন্তু ওকে। প্যাসেজ আমি কোনো জায়গায় স্টার্ট সার্চিং এটা পাই নাই, সেই জন্য এটা নট গিভেন হবে। ওকে। দুইটা এটাতে মত। মোস্ট ভিজিটর নাই ভাইয়া। হুম। আচ্ছা, আরো আরো কিছু মতামত আসুক। ভাই আমার হিসেবে মনে হচ্ছে এখানে হচ্ছে ওই ক্যান সার্চ আর হচ্ছে স্টার্ট সার্চ, এই দুইটার থেকে বেশি জরুরি আমাদের হচ্ছে কি দিয়ে সার্চ করা হচ্ছে, জিওগ্রাফিক্যাল লোকেশন নাকি পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি, এই দিকে ফোকাস করা দরকার। তো এটা মনে হয় ফলস হবে। নট গিভেন হওয়ার চান্স বেশি। আচ্ছা, কারণ আনসার এখানে ধরেন ওয়েবসাইট আপনি পেয়ে গেছেন, বা অনেকেই হয়তো ইজিলি পেয়ে গেছেন, বাট এই কোয়েশ্চেনের জন্য না, অন্য যে কোনো কোয়েশ্চেনে যেন আপনি কনফিউজ না হন। তাহলে এই আমি যা লিখতেছি এটা একটু দেখেন। এখানে শুধু সার্চ অ্যাক্টিভিটিস সোলোলি জিওগ্রাফি লোকেশন না, ন্যাচারাল পার্টিকুলার অ্যাক্টিভিটিস। আচ্ছা, মাপকাঠি কথাটা শুনছেন কেউ? মাপকাঠি। জি জি ভাইয়া। শুনছি। মাপকাঠি কি? হ্যাঁ, মেজারমেন্ট। হ্যাঁ, এটা মাপকাঠির কাজ কি? মেজারমেন্ট। তুলনা করা, কোনো কিছু তো পরিমাপ করা, তুলনা মাপকাঠির করা। কাজ হলো যাকে স্ট্যান্ডার্ড ধরে আমি কোন অন্য একটা কিছুকে মাপবো। হুম। স্ট্যান্ড থাকবে। স্ট্যান্ডার্ডটা হচ্ছে যেটা, ওটাকে যে মাপকাঠি। হুম। তো এখন আমরা একটা তথ্য ট্রু নাকি ফলস নাকি নট গিভেন, এইটা মাপার মাপকাঠি হচ্ছে প্যাসেজ। মানে প্রশ্নটা কিন্তু মাপকাঠি না, প্যাসেজটাকে আমরা মূল বক্তব্য। আর প্যাসেজের সাথে ওই প্রশ্নের বক্তব্য যদি মিলে যায় 100%, তাহলে ট্রু। আর যদি প্যাসেজটাকে আমরা ধরি বক্তব্য, আর প্রশ্নের বক্তব্যতে গিয়ে দেখি যে একটু ভিন্ন ধর্মী কথাবার্তা হচ্ছে, তাহলে কিন্তু নট গিভেন, মানে এই বিষয়ে আলাপ হচ্ছে না। দেখেন, প্রথম এখানে 1 নম্বরে আমি লিখেছি ইউ ওয়েন্ট টু দ্য পার্টি লাস্ট নাইট, তুমি গত আহ, রাতে পার্টিতে গিয়েছিলে, এটা হচ্ছে প্রশ্ন। আর প্যাসেজে গিয়ে বলতেছে ইউ ক্যান গো টু দ্য পার্টি, মানে তুমি পার্টিতে যেতে পারবে। দেখেন এইখানে ভিজিটরস ক্যান সার্চ, ভিজিটররা সার্চ করতে পারবে ফর অ্যাক্টিভিটিস, বিভিন্ন অ্যাক্টিভিটি, নট সোললি এককভাবে নয়, বাই জিওগ্রাফিক্যাল লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনের দ্বারা না। তারা আরো কিভাবে পারবে? পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। এখানে জাস্ট প্যাসেজে জাস্ট ন্যাচারালি বলে যাচ্ছে যে একজন ভিজিটর কি করতে পারবে বা কি করতে পারবে না, আর প্রশ্নে বলে দিতেছে যে কি করেছিল, অথচ এই কথাটা এখানে নাই। এখন এইটার জন্য আমাদের একটা কথা এখানে আপনাদেরকে একটু বলি। এই কথাটা দেখেন, প্যাসেজে স্পেসিফিক তথ্য, প্রশ্নে প্যাসেজে স্পেসিফিক তথ্য আছে কিন্তু প্রশ্নে জেনারেল তথ্য, জেনারেল মানে ওই ক্যান, তাহলে ট্রু হবে। কিন্তু প্যাসেজে যদি জেনারেল তথ্য থাকে, মানে
আপনি যাইতে পারেন, সমস্যা নাই। আর আপনি গিয়েছিলেন, এটা হচ্ছে স্পেসিফিক তথ্য। তাহলে প্রশ্নে যদি স্পেসিফিক তথ্য থাকে তাহলে নট গিভেন হবে। এখন এখানে দেখেন প্রশ্নের স্পেসিফিক তথ্য যে ট্যুরিস্টরা কি করে, জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে সার্চ করে, এটা একেবারে একেবারে পয়েন্ট আউট করা। আর স্পেসিফিক করা আর ভাই। প্যাসেজে কি নর্মাল একটা কথা বলতেছে যে আপনি এইভাবেও পারবেন ওইভাবেও পারবেন, এইরকম ঘটনা ঘটলে এটা নট গিভেন। এটা হচ্ছে সূত্র বললাম। এখন এত পেঁচানো সূত্র যদি আপনি নাও বুঝেন বা এর পেঁচানো সূত্রের দিকে নাও যেতে চান, আপনি সিম্পলি দেখেন এখানে বলছে জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে মোস্ট ভিজিটর সার্চ করে, আর ওইখানে বলতেছে ভিজিটররা সার্চ করতে পারবে লোকেশন দিয়ে, আবার নেচার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি দিয়ে। মানে দুইটার সাথে দুই বক্তব্যের কোনো স- মিলও নাই, আবার বিরোধিতাও নাই। মানে প্যাসেজে বলে নাই যে ভিজিটররা কি করে, এটা বলে নাই। প্যাসেজে বলছে কি করতে পারবে, আর প্রশ্নে বলতেছে স্টুডেন্ট ভিজিটররা কি করেছিল। তো দেখা যাচ্ছে যে মিলও নাই, বিপরীত বিষয়ও নাই, এরকম হচ্ছে নট গিভেন। যদি আপনি খুব বেশি কনফিউজড হয়ে যান, কয়েকটা প্র্যাকটিস করবেন, বুঝে যাবেন, বা একটু সময় নেন, বুঝে যাবেন। আমরা এখন এটা নট গিভেন পেলাম। এখন কেন নট গিভেন আমি আগেই বলছি যে মাত্র এই একটা জায়গার মধ্যে যদি আপনি তথ্যটা পান তাইলে তো আপনার উত্তর হবে। এখন এখানে অত কিছু পাই নাই। এখন আসেন এই 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নে। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে একটা কথা বলি, ট্রু ফলস নট গিভেনটা ল্যাঙ্গুয়েজটা কঠিন থাকে না, তবে ল্যাঙ্গুয়েজের মধ্যে বেশ কিছু প্যাচ থাকে, এটা আমাকে খুঁজতে ভাঙতে হবে, খুলতে হবে। আমি কোনো কথা বলবো না, আপনারা 10 নম্বর প্রশ্ন পড়েন, এবং আমি প্রশ্নটা ওই যেখানে আনসার আছে সেখানে দিয়ে যাব দিব, আপনারা উত্তর খুঁজেন, বের করবেন। ওকে, দেখেন, আপনারাই খুঁজেন। স্যার এটা ফলস হবে। ফলস হবে। কি অবস্থা, এটা একটু ইজি হওয়ার কথা, পাইলেন কিনা? জি জি, ফলস হবে এটা। জি ফলস। ভাইয়া, ফলস হবে। ফলস না? ওকে, তাহলে কেন ফলস? আচ্ছা, আমার কোশ্চেনে শুধু অ্যাকোমোডেশনটা ছিল, আর আমি রিডিং এ পাইছি শুধু ট্রান্সপোর্ট এবং অ্যাকোমোডেশন দুইটাই পাইছি। ট্রান্সপোর্ট এন্ড অ্যাকোমোডেশন ভাইয়া, আর প্রশ্নে শুধু অ্যাকোমোডেশন, এই জন্য। এটা নট গিভেন হবে আমি মনে করি। যদি মনে করো আপনি বলে একটা আনসার বললেন এবং হইল না, এটা নিয়ে হতাশ হবেন না, মানে কেন হইল না এটা বোঝার চেষ্টা করেন। জি তাইলে জি। এটা নট গিভেন হবে, কারণ এখানে প্রশ্নে বলা আছে 26% ব্যাপারে ভিজিটর বলা আছে স্যাটিসফ্যাকশন রিলেটেড টু অ্যাকোমোডেশন, কিন্তু প্যাসেজে বলা আছে দুইটা মিলে ট্রান্সপোর্ট এবং অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশন। এবং ট্রান্সপোর্ট মিলে 26%। এককভাবে কিন্তু এখানে অ্যাকোমোডেশন ছাব্বিশ নিয়ে কোনো পার্সেন্ট তথ্য দেওয়া নাই। প্যাচ প্যাচ না? ফাহিম ভাই আছেন, আপনি একটু বলেন দেখি একটু। জি ভাইয়া। হ্যাঁ, একটু বলেন এই প্রশ্ন নিয়ে আপনার মতামত। শামীম বলবা এখানে, তারপরে ফাহিম ভাই আপনি বলেন। এখানে যদি অনলি অ্যাকোমোডেশন, এটা মানে খুবই মানে ইজি মনে হচ্ছে, বিকজ অনলি অ্যাকোমোডেশন থাকলে 26% ইজ ট্রু, বাট হুম। এখানে অ্যাকোমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইজ কম্বাইন্ডলি 26%, সো ইট ইটস মানে নট সরাসরি গিভেন। কন্ট্রাডিক্টরি, সরাসরি কন্ট্রাডিক্টরি, মানে আপনার বিপরীত। আনসার, আপনার আনসার কি? ফলস। ফলস। শামীম আছো? জি ভাইয়া। তোমার আনসার ভাইয়া বলো। প্রশ্ন তো অ্যাকোমোডেশন হলো 26%, কিন্তু এখানে
ট্রান্সপোর্ট এন্ড অ্যাকোমোডেশন মিলে হলো 26%, যার কারণে হুম, আমারও আনসার ফলস ভাইয়া। ফলস। আচ্ছা, গুড। আনসারটা ফলস। এখন আপনারা যারা নট গিভেন বলতেছেন তাদেরকে একটু ব্যাখ্যা করে দেই কেন এটা ফলস। বলছে যে ভিজিটরের স্যাটিসফ্যাকশনটা 26% অ্যাকোমোডেশনের সাথে সম্পর্কিত। আর প্যাসেজে এসে বলতেছে এই যে 26%, এই 26%টা অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্টের সাথে সম্পর্কিত। তার মানে অ্যাকোমোডেশনে, যদি আমি ধরে নিলাম অ্যাকোমোডেশনে বেশি এবং সর্বোচ্চ বেশি, তাও তো এই 26টা ভেঙে যাবে, ভেঙে কি হয়ে যাবে, 25 হয়ে যাবে বা 25.5 হবে। অর্থাৎ এক অ্যাকোমোডেশনের একার কিন্তু পুরো 26% এখানে নাই, এখানে ভাগ আছে, ট্রান্সপোর্টেরও ভাগ আছে। যদিও এখানে কি অ্যাকোমোডেশন কথাটা প্রশ্নে নাই, কিন্তু প্যাসেজে বলতেছে যে প্যাসেজের কথা থেকে এটা বোঝা যাইতেছে যে এই 26% পুরাটা কিন্তু অ্যাকোমোডেশনের না, এখানে আর কার ভাগ আছে, ট্রান্সপোর্ট আছে। তার মানে এই 26টা ভেঙে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা আংশিক সত্যের ক্ষেত্রে না নট গিভেন ব্যবহার করব, না পুরোপুরি সত্য হইলে সত্য, না হয় মিথ্যা হইলে মিথ্যা, কিন্তু এখানে তো আংশিক সত্য আছে। সত্য, দেখেন, মিথ্যা কখনো সত্য হয় না। কখনো আংশিক সত্য হয় না, মিথ্যা কখনো আংশিক মিথ্যা হয় না। যেইটুকু মিথ্যা ওইটুকু মিথ্যা। বুঝছেন? একটা বক্তব্যের আংশিক সত্য হইতে পারে, আংশিক মিথ্যা হইতে পারে। অর্থাৎ আমি বললাম, দুইটা কথা বললাম, তা আপনি বললেন যে আপনার বক্তব্যের আংশিক সত্য আংশিক মিথ্যা। বক্তব্যে কিন্তু একটা কথা হইলে পুরোপুরি সত্য হবে, নাহলে পুরোপুরি মিথ্যা হবে। এখানে আমি আপনাকে বলতেছি যে ভাই, আমার কাছে মনে হয় যে 26% স্যাটিসফ্যাকশনটা অ্যাকোমোডেশনের সাথে সম্পর্কিত। আপনি বলতেছেন না, 26% অ্যাকোমোডেশনের সাথে না, 26% অ্যাকোমোডেশন এবং ট্রান্সপোর্ট। তার মানে কি 26% ভাগ হচ্ছে না, 26%টা ভেঙে যাচ্ছে না। তার মানে 26% তো অ্যাকোমোডেশনের সাথে সম্পর্কিত না, এটা একটু কম। বুঝাইতে পারলাম? জি, এবার বুঝছি। হুম, ঠিক আছে। আমরা তিনটা কোয়েশ্চন পেলাম এবং তিনটার আনসার তিন রকম পেলাম। এখান থেকে কিছু তথ্য কথা বলা লাগবে। সেটা হচ্ছে যে যদি ট্রু ফলস নট গিভেন প্রশ্ন তিনটা থাকে, তাহলে এর প্যাটার্নটা এরকম হবে 1 1 1 সাধারণত। কথা কিন্তু সাধারণত, অর্থাৎ একটা ট্রু হবে, একটা ফলস হবে, একটা নট গিভেন হবে। যদি চারটা প্রশ্ন থাকে, তাহলে দুইটা থাকবে 2 1 1, মানে দুইটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন, অথবা দুইটা ফলস, একটা ট্রু, একটা নট গিভেন, এরকম। যদি পাঁচটা থাকে তাহলে 2 2 1। আচ্ছা, এটা এটা এভাবে থাকুক, 2 1। যদি ছয়টা থাকে, 2 2 2। এটাই নর্মাল। বাট কখনো কখনো ব্যতিক্রম হয়, তবে ব্যতিক্রমটা এই যে ছয়টার দিকে গেলে এরকম হয়ে যাবে যে তিনটা, দুইটা, একটা, এরকম হয়ে যেতে পারে। বাট এর তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত মোটামুটি এরকমই থাকে, মোটামুটি সাধারণত। বেশি কোনো কোনো সময় এই জিনিসটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আমাদের দেখেন, 26% পর্যন্ত আমাদের বক্তব্য আমরা চলে আসলাম। এখন এই যে বি থেকে এই ওয়েবসাইট পর্যন্ত এখানে যে কথাগুলো আছে, সেখান থেকে আমাদের বাকি দুইটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আচ্ছা, তাহলে আমরা 12 নম্বর প্রশ্ন কি, ও এখানে ছয়টা আছে। আচ্ছা, তাহলে আমরা আরো তিনটা, তাহলে আরো আরো সহজ হয়ে গেল। মানে এই সামান্য জায়গা থেকে তিনটা প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তাহলে আমি তিনটা প্রশ্নই ওইখানে নিয়ে যাই, ওইখানে আমরা কাছাকাছি কি করব। আর আরেকটা তথ্য আপনাদেরকে দেই, এটা হয়তো বা দিয়েছিলাম, যে কম্পিউটার বেসড পরীক্ষা এখন দেওয়া যায়, আর পেপার বেসড পরীক্ষা শুধু এখন স্ট্যান্ডার্ডে দেওয়া যায়। ইউকে ভিআই যে টেস্ট, মানে ইউকে তে যাওয়ার জন্য স্পেসিফিক যে টেস্ট, সেটাতে এখন পেপার বেসড পরীক্ষা নাই, শুধু কম্পিউটার বেস দিতে পারবেন। এখন এটা নিয়ে প্রথমে যারা এইগুলো, আপনারা হয়তো এই বিষয় নিয়ে অবগতই না, কিন্তু যারা অবগত আর কি, তারা একটু নার্ভাস ছিল বা একটু টেনসড ছিল। বাট কম্পিউটার বেসডে আসলে সুবিধা বেশি। কিরকম বেশি, এই যে দেখেন কাছাকাছি রাখতেছি, এইভাবে থাকবে, দুইটা সাইড থাকবে। একটা সাইডে আপনার প্রশ্ন থাকবে, আর একটা সাইডে লেআউটটা এরকম থাকবে আর কি। তো এখন
আপনারা, আমি প্রশ্নও বলবো না, আনসারও বলবো না, আপনারাই আনসার বের করেন এবং আপনারা বলেন যে আমি এটা পেয়েছি ওইটা পেয়েছি। মানে আপনারা সলভ করেন আর আমার সাথে কথা বলেন। আপনাকে লোকেশন কিন্তু দিয়ে দিছি, এই সামান্য জায়গার মধ্যে কিন্তু তিনটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন, এইখান থেকে নিয়ে এইখানে। যিনি আনসার পাবেন সাহস করে বলে দিবেন, ভুল হোক, আপনি ভুল করা, আমি ধরেন আমার এই প্রফেশনাল লাইফে কত ভুল যে করছি, মানে প্রফেশনাল লাইফে অনেকগুলাই, কিন্তু এর মধ্যে কিছু কিছু ভালো সঠিক ডিসিশন নিয়েছি এবং সেটাই আমাকে মানে সাকসেসফুল যাটুকু যেটুকু হইলাম আর কি সেটুকু করেছে। আর এই আর কি। ভুল হওয়াটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ভুল হইতে পারে। 11 নাম্বারটা ট্রু হবে। ট্রু হবে। আহ 13 হচ্ছে, আচ্ছা 13 একটা আনসার পেলাম। 11 নম্বর ট্রু হবে বলছেন? আচ্ছা আপনি 11 নম্বর কেন ট্রু জি। হবে সেটা বলেন, আর আপনারা নিজেরা এইসব না শুনে আপনারা আনসার খুঁজতে থাকেন। প্রশ্নে বলা আছে ভিজিটর টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ ইন দা লোকাল কালচার। গুড। মানে তারা লোকাল কালচারে ইনভলভ হওয়াটা পছন্দ করেন। আর পছন্দ প্রশ্নে করেন। বলা আছে দা, হারাই ফেলছি। এই যে এই প্রথম থেকে পড়েন, পড়লে পেয়ে যাবেন আবার। ও আচ্ছা, it has also been found that visitors enjoy cultural activities হুম। most. এখানে এনজয় আর লাইকটা তো সিমিলারই। এখানে ট্র্যাডিশনাল মাওরি লাইফ এটা দ্বারা সম্ভবত লোকাল কালচার বোঝাচ্ছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আহ, আমি আরো কিছুক্ষণ সময় দিই, আপনারা 12 13 দেখেন না বাকিরাও। উম, আচ্ছা একজন 12তে উত্তর দিচ্ছেন, আপনারা উত্তর দেন, হ্যাঁ আপনারা উত্তর দেন, যারা যারা পারেন বা পারতেছেন উত্তর দিন, যারা পারতেছেন না চ্যাট বক্সে লিখতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি আরো 1 মিনিট পরে আমি ব্যাখ্যা দেওয়া শুরু করব, তিনটাই তিনটাই একসাথে ব্যাখ্যা দিয়ে দিব। নাম্বার 12-এ কোনো হোটেল রিলেটেড কোনো কথা উল্লেখ নাই প্যাসেজে, স্টেইং উল্লেখ নাই। হোটেল বা, সো এটা নট গিভেন, এটা সরাসরি নট গিভেন। 11। 11 ভাইয়া হচ্ছে, আহ, এখানে লেখা আছে যে ভিজিটিং দ্য মারাই, মিটিং গ্রাউন্ড টু লার্ন অ্যাবাউট দ্য ট্রেডিশনাল মারোয় লাইফ, মানে মারোয় জাতিটা সাথে তারা হচ্ছে, ট্রেডিশনাল মারোয় জাতির সাথে তারা ওই যে এনজয় কালচারাল অ্যাক্টিভিটিস মোস্ট হোয়েন দে আর ইন্টারেক্টিভ, যখন তারা ইন্টারেক্ট করে, আহ, এই ট্রেডিশনাল মারোয় জাতিটার সম্পর্কে জানতে। সো ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ দ্য লোকাল কালচার, তার লোকাল কালচারের সাথে মিশে যায়। এটা ট্রু হবে ভাইয়া। ট্রু, ইয়েস। আর আর 13। নাম্বার 13টা আমি এখনো কনফিউজড, বিকজ নাম্বার 13টা, এখানে একটা কথা লেখা আছে যে
many long haul travelers enjoy such learning experience. uh, Stories to accommodation, the efforts New Zealand don't want to be one of the crowd. Only few people meaningful. আচ্ছা, 30-তে একটা কথা আছে, আনলাকিলি আর ফেসেস আছে স্পেশাল এন্ড মিনিংফুল। হ্যাঁ, এই কথাটা দুইটা হচ্ছে দাঁড়ান মানে দাঁড়ান, এইখানে এখানে নিচে কিছু কথা আছে, এই যে এখানে, সরি, ও, মানে আপনারা এই 11-12-র জন্য উপরের অংশটুকু ঠিক আছে। এখন আসেন এই 13 আনসার করতে হলে আপনাদের এখানে আসতে হবে। সাবরিনা ম্যাম, আপনি যে আনসার করেছেন 13-র আনসারটা আসলে নিচে এখানে। 13 হবে 13, ইয়া ট্রু। ট্রু, হ্যাঁ। সেটা হচ্ছে, এখন ট্রু 13। বলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। আচ্ছা, এখানে বলছে যে লং হল ফ্লাইট মানে, মানে লং হল ফ্লাইট থেকে আমি যেটা বুঝছি যে ওটা অনেক দূরত্ব, দূরের ডিস্টেন্স। দূরের জার্নি, হ্যাঁ, হ্যাঁ, গুড। অনেক ডিস্টেন্স, মোর ভিজিট স্টে ফর লঙ্গার, মানে অনেক দীর্ঘ সময় মানে থাকতে, ওয়ান টু সি হাউ অফেন সি ওয়ান্স ইন এ লাইফ টাইম, মানে জীবনে একবারই তারা ওইখানে গেছে বা যেতে চায়, মানে আর যাওয়ার সুযোগ হবে না, কারণ অনেক দূরের ফ্লাইট এবং অনেক ডিস্টেন্স বা এরকম হতে পারে জিনিসটা, এই জন্য তারা হচ্ছে আনলাইকলি রিটার্ন টু দ্য নিউজিল্যান্ড আফটার দিয়ার ভিজিট। এটা হতে পারে আমার। মানে যে পরিমাণ খরচ, সময় বা হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ, পরিশ্রম, ওইটার কারণে আর কেউ দ্বিতীয়বার যাইতে পারে না, মানে সুযোগ সামর্থ্য হয়ে ওঠে না, একবারই যায়। এক্স্যাক্টলি, হতে পারে। আচ্ছা, মানে আনলাইকলি অর্থ কি? দুর্ভাগ্যবশত। আনলাইকলিটা একটু কনফিউশন লাগতেছে। দুর্ভাগ্যবশত। প্রবাবলি নট। দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত, পসিবিলিটি কম। হ্যাঁ, হ্যাঁ, আনলাইকলি মানে প্রবাবলি হচ্ছে নট। পসিবিলিটি নাই। পসিবিলিটি কম ভাইয়া। ইট ইজ আনলাইকলি, মানে হচ্ছে ইট ইজ আনলাইকলি দ্যাট হি উইল ডু দ্যাট। মানে ল্যাঙ্গুয়েজটা, মানে আমার লাইফে মানে মজা পাইছে আমি, মানে ভাষার ভিতরে ঢুকে। ইটস আনলাইকলি দ্যাট হি উইল ডু দ্যাট। এখন সাধারণ নাগরিক যারা দেশের, তারা বলবে যে এটা অপছন্দের, দ্যাট হি উইল ডু দ্যাট, এবং সে এটি করবে, এরকম আর কি। আমি আমি আমার এক্সপিরিয়েন্স দেখলাম, অনেকে এইভাবে অনুবাদ করে, সো আপনারা দেখলাম জানেন ভালোই, মানে কনফিউজড না এই বিষয় নিয়ে। আনলাইকলি মানে সম্ভাবনা নাই। ইট ইজ আনলাইকলি দ্যাট হি উইল ডু দ্যাট, মানে সে এটা করবে এই সম্ভাবনা কম বা সম্ভাবনা নাই। আর লাইকলি মানে সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আমরা 11 থেকে আসি ধারাবাহিকভাবে। 11 নম্বর প্রশ্ন বলছে, ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ ইন দ্য লোকাল কালচার, মানে একেবারে স্পেসিফিক ইনফরমেশন যে তারা ইয়ে করে। এখন আমার ওই স্পেসিফিক ইনফরমেশন পাওয়া লাগবে। এখানে বলছে ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড, তার মানে এটা দেখা গেছে, মানে পরে যে বক্তব্যটা দিবে এটা কিন্তু প্রুভড। ভিজিটর্স এনজয় কালচারাল অ্যাক্টিভিটিস মোস্ট ওয়েন দে আর ইন্টারেক্টিভ, মানে ইন্টারেক্টিভ মানে যখন তারা এটার সাথে সম্পৃক্ত হয়, সাচ এস ভিজিটিং এ মারায়, এইটা একটা ডিফারেন্ট ওয়ার্ড। মারায় মানে কি? মিটিং গ্রাউন্ড, যেখানে একসাথে হয় সবাই, টু লার্ন অ্যাবাউট ট্রেডিশনাল মাওরি লাইফ। সো এটা ট্রু। দেন 12 নম্বরে হচ্ছে, ভিজিটর্স লাইক স্টেইং ইন স্মল হোটেলস ইন নিউজিল্যান্ড রাদার দেন লার্জার ওয়ান্স। এই জায়গায় কোনো স্মল হোটেলস, লার্জ হোটেলস এরকম কোনো কথাই নাই। নাই সো ভাইয়া। নাই মানে নট গিভেন। আর আনলাইকলি মানে, মেনি ভিজিটর্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট, মানে তারা মনে করে তারা আর ফিরবে না, তাদের নিউজিল্যান্ডে আবার আসার সম্ভাবনা একেবারে কম বা নাই। তাহলে এখানে বলছে, বিকজ অফ দ্য লং হল ফ্লাইট, দীর্ঘ ফ্লাইটের কারণে, মোস্ট ভিজিটর্স স্টে, and most visitors, many visitors stay for longer and want to see as much of the country as possible, যা দেখার সম্ভব সব দেখে ফেলতে চায়। এইটার কেন? এই বিষয়ের উপর ভিত্তি করে, ওই বিষয়ের উপরে, অন হোয়াট ইজ অফেন সিন, প্রায় যেটাকে মনে করা হয়, ভাবা হয় যে ওয়ান্স ইন এ লাইফ টাইম ভিজিট, জীবনে একবার ভিজিট হিসেবেই তারা এটাকে বিবেচনা করে। এখান পর্যন্ত শেষ, যার কারণে আমাদের আর পরে পড়তে হবে না। সো দেখেন আমাদের যে প্যাটার্নটা দিয়েছিলাম, প্যাটার্নটা কি ছিল? ও, আমি কোথায় জানি লিখছিলাম 1-1, আচ্ছা, তো এটা আমি হইলো ভাই টু টু টু। লিখেছি। 6টা হইলে ওয়ান। 3-2-1 বলছিলাম না? হ্যাঁ। এখন আপনি বলতে পারেন যে এটা এখানে কাজে লেগে গেছে, এটা সব সময় কাজে লাগবে না। এই যে এটা দেওয়ার পরে বলছিলাম
যে 6টা হইলে কি হবে, সব সময় 2-1 হবে না, 3-1, 2-2 হবে না, 3-1 হওয়ার টু সম্ভাবনা ওয়ান থাকে। হবে। আর উপরে এগুলা যে সব সময় হবে এটা না, এটা 90% অকেশনে। সো এই জাতীয় কথা আমি একটু দেখবেন, ভিডিও দেখবেন আপনার ইউটিউবে নিশ্চয়ই বিভিন্ন ইয়ে, বাট এইটা এগুলার আসলে খুব একটা ভিত্তি নাই, এগুলা নিয়ে এগুলার উপর আমাদের কাজ করার দরকার নেই। আমার কাজ হলো পড়বো উত্তর দিব, পড়বো উত্তর দিব। হ্যাঁ, কখন যখন আমার আহ, সময় একেবারে কমে গেছে, লাস্টে 2 মিনিট সময় আছে, 3টা কোয়েশ্চেন আছে, একটু দেখলেন, দেখে ওইটাকে মানে এটা ছিল ট্রু, এটা ছিল ফলস, এটা ছিল নট গিভেন, হ্যাঁ 3টা পেলেন, বাকি 3টা কি করবেন, সব কি ট্রু ফলস নট গিভেন না দিবেন? মনে করেন এই 3টাতে আপনি ট্রু ফলস নট গিভেন এর মধ্যে ট্রু পেয়েছেন, ফলস পেয়েছেন, ট্রু পেয়েছেন, তার মানে নট গিভেন পান নাই, 3টাই নট গিভেন দিয়ে দিন, একটা তো থাকবেই, 2টাও হয়ে যেতে পারে। এটা আমি আবার আবার বলবো, বাট একটা চ্যাটে একটা মেসেজ আসছে, এটা একটু পড়ে নিই। 3-1 মানে হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এরকম 6টা যদি প্রশ্ন আসে, তাহলে যে কোনো একটা 3টা হবে, হয় ট্রু 3টা হবে, নয় ফলস 3টা হবে, নয় নট গিভেন 3টা হবে। ট্রু এরকম হবে, মানে ধরেন নট গিভেন 3টা হইলো, ফলস হবে 2টা, ট্রু হবে একটা, এই এই প্যাটার্নে আসলে প্রশ্নগুলো থাকে। আর উপরে মানে 3টা হইলে 3টা হয়, 3টাই আনসার হয়, 4টা হইলে 2টা 1-1, 5টা হইলে 2-2-1, এইভাবে হয় আর কি। বুঝাইতে পারছি? ওকে। এখন এটা কেন বললাম সেটাও একটু ব্যাখ্যা দেই। আপনি পরীক্ষায় অনেকগুলো সিচুয়েশন ফেস করবেন, মেইন এক্সামে আপনি অনেক ভালো ইংরেজি জানেন, মেইন এক্সামে আপনি ভালো স্কোর নাও করতে পারেন, এটা হয়। এটা 90% স্টুডেন্ট এক্সপেক্টেড স্কোর পায়, মানে ডিজায়ার্ড স্কোর পায়, 10% ফেল করে। কেন ফেল করে? অনেকগুলো কারণ। প্রথমত ধরেন আপনি পরীক্ষা দিতে গেলেন, আপনি খুব একটা অনেক কিছু খেয়াল করেন নাই, আপনি একটা টি শার্ট পরে পরীক্ষা দিতে চলে গেলেন আইএলটিএস, যাওয়ার পরে গিয়ে দেখলেন যে এসি এত বেশি ঠান্ডা, মানে এসি সম্ভবত 22-এ বা তারও কম থাকে সব সময়। কিন্তু আমরা নর্মাল টেম্পারেচার যদি আপনি বাইরে 30, 32, 31 এরকমই অভ্যস্ত হন, 22-এ আপনার ঠান্ডা লাগবে, কাঁপুনি আসবে, আপনার পরীক্ষা খারাপ হবে। এটা হয় অনেকের ক্ষেত্রে। যদি না জানেন তাহলে আপনাকে কি করতে হবে, ব্লেজার জাতীয় কিছু নিয়ে যেতে হবে, ফুল হাতা কিছু পরে যাবেন, একটা ব্লেজার হাতে করে নিয়ে যাবেন, পরীক্ষার হলে এটা পরে নিবেন, ঠান্ডা লাগবে না আর। এটা একটা সিচুয়েশন। 2 নাম্বার হলো, আপনি 60 মিনিটস টাইমে আপনি 37টা কোয়েশ্চেন আনসার করেছেন, লাস্টে আপনি পেয়েছেন 8, 9, 10, 11, 12, 13। এখন 8, 9, 10 আপনি ভালো করে পড়ে উত্তর দিয়েছেন, এবং দেখলেন 8 ট্রু, 9 ফলস, 10 আবার ট্রু বা ফলস, তাহলে কি হলো, ট্রু এবং ফলস এই 3টার মধ্যে 2-1 পেলাম। বাকি 3টার মধ্যে আমাকে তো অবশ্যই নট গিভেন একটা তো থাকবে, 6টার মধ্যে একটা তো থাকবে, তাহলে আমি 3টাই নট গিভেন দিয়ে দিলাম। কেন নট গিভেন দিয়ে দিলাম? যে একটা তো আমার কারেক্ট হবেই, না পড়েও আমি একটা কারেক্ট করতে পারতেছি, লাকি হইলে আপনার 2টা নট গিভেন হয়ে হয়ে যাবে। এইভাবে আসলে ধরেন আপনি 35টা কারেক্ট করলেন, আপনি কেউ 34টা কারেক্ট করলো, সে পাবে 7.5, আর আপনি এইভাবে এই সূত্র অ্যাপ্লাই করে 35টা কারেক্ট করেছিলেন, আপনি পাইলেন 8। অর্থাৎ কোনো কোনো সময় একটা সঠিক আনসার আপনার 0.5 স্কোর বাড়িয়ে দিতে পারে already। উম, এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা আলোচনা করলাম কিসের উপর, ট্রু ফলস নট গিভেন এর উপর। এখন মনে করেন আপনি, আমি তো ইন জেনারেল আলোচনা করলাম, এখন আপনি প্র্যাকটিস করতে গেলে অনেকগুলো সিচুয়েশন ফেস করবেন। এটা 90% কমন, সবাই যে সিচুয়েশনগুলো ফেস করে। 10% সিচুয়েশন আপনার ব্যক্তিগত কারণে আসতে পারে, যে আপনি এই কারণে বুঝেন না, ওই কারণে বুঝেন নাই। এই জন্য প্র্যাকটিস করে যে প্রবলেমগুলো পাবেন সেগুলো একটু নোট করে রাখবেন, নোট করে রেখে আমাকে কোয়েশ্চেন করবেন। আইদার আপনি ক্লাসে এসে কোয়েশ্চেন করেন, অথবা আপনি আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করেন, মানে হোয়াটসঅ্যাপে টেক্সট করে, অথবা টেক্সট করে হলে আমি ইনস্ট্যান্ট উত্তর পাওয়ার সম্ভাবনা মানে কম, হয়তো বা আমি অনেক পরে উত্তর দিব, আর ক্লাসে হইলে তো আর ইনস্ট্যান্ট উত্তর পাবেন। এখন এই পর্যন্ত যা যা আমরা আলোচনা করলাম, সেখান থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটা করেন। অনেক সময় লুকেট এবং স্কিমিং করতে অনেক সময় লেগে যায়, অনেক সময় ভালো কিওয়ার্ড থাকে না প্যাসেজে। হুম হুম এটা একটা সিরিয়াস কনসার্ন, ভালো আচ্ছা, কিওয়ার্ড।
হ্যাঁ ভাই, ট্রু ফলস নট গিভেন কি সবগুলা ধারণা আমার এমন হতে পারে না? এই অ্যান্সার গুলোতে কোনো নট গিভেনই নাই, সব হয় ট্রু আর ফলস, বাইনারি দুইটা, এরকম কি হইতে পারে? হইতে পারে, মানে আচ্ছা। এটা ইয়ে করতে পারবেন না, মানে অ্যাবসলিউট বলে কিছু নাই। আমি এই জন্য একটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম, সাধারণত। আমরা গ্রামার যদি আপনি পড়েন দেখবেন গ্রামারের নিয়মগুলোতে লেখা থাকে সাধারণত। সাধারণত সিঙ্গুলার হইলে ইজ হয়, তার মানে আই এর সাথে এম হয়, অর্থাৎ ওইটা অসাধারণ। সাধারণত সিঙ্গুলার হইলে ইজ হয় ইউ এর সাথে আর, ইউ একজন তারপরেও আর, সিঙ্গুলার তারপরেও আর, মানে ব্যতিক্রম আছে। একটা স্বাভাবিক আছে বিষয় হচ্ছে যে এইভাবে হয়, তিনটা ট্রু কোয়েশন আছে, একটা ট্রু হবে, একটা ফলস হবে, একটা নট গিভেন হবে। দুইটা কোয়েশন পড়ে ফেলছেন, একটা ট্রু পেয়েছেন, একটা ফলস পেয়েছেন। এটা কেন? আচ্ছা, এটা একটু স্পষ্ট করি আবারও। কেন এই কথাটা বলা, যে আপনি ধরুন দুইটা পড়ে উত্তর দিয়েছেন, তিন নাম্বারটা আপনি খুঁজেই পাচ্ছেন না, পড়তেছেন, আপনি এত টেনশন না করে প্রথমটা ট্রু ছিল পরেরটা ফলস ছিল, থার্ড ওয়ান নট গিভেন হওয়ার চান্স 50%, দিয়ে দেন, হইলে হইল, না হইলে আল্লাহ ভরসা। এটা গেল প্যাসেজ ওয়ানের। এখন আমরা প্যাসেজ 3 এর কোয়েশ্চন পড়বো, সলভ করবো। আহ, করা যায় তো নাকি শেষ করে দিব? মানে আরেকটা সলভ করি, আরেকটা টাইপ। হ্যাঁ ভাইয়া করেন, তাহলে একটা মানে ওকে, ঠিক আছে। করেন ক্লিয়ার ভাইয়া। হবে আর তাহলে কি। আমরা প্যাসেজ 3-তে তিনটা প্রশ্ন নিলাম। আরো হয়তো 20 মিনিট আমাদের আলোচনা করা লাগবে। আপনি পড়া শুরু করে দিলেন 38 নম্বর, ইএমআই, খুব খুশি। কিন্তু আপনি আমাদের একটা ইনস্ট্রাকশন মিস করেছেন, সেটা ছিল এটা, যে এইখানে আগে আপনি প্রশ্নের প্যাসেজের হেডলাইন পড়বেন, টাইটেল পড়বেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কি বিষয় নিয়ে কথা। আর্টিফিশিয়াল আর্টিস্ট, দি কোয়েশ্চন মার্ক, মানে কেমন জানি একটু নতুন নতুন লাগতেছে, বোঝা গেল না তো বিষয়টা। তাহলে কি করতে হবে? ক্যান কম্পিউটার্স রিয়েলি ক্রিয়েট ওয়ার্কস অফ আর্ট? এখন বুঝতে পারলাম। আচ্ছা, আর্টিস্ট তো নর্মালি আমরা কি করি, মানুষ হাত দিয়ে ম্যানুয়ালি যেটা করে ওইটাকে আমরা তো আর্ট। এবং আরো যদি পেইন্টিং এর বিষয়ে যদি যাই স্পেসিফিকলি, তাহলে মানুষ কলম দিয়ে কালি দিয়ে আর্ট করবে। কিন্তু কম্পিউটার কি আসলে ওয়ার্ক অফ আর্ট করতে পারবে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে এইরকম জি না আলাপ ভাইয়া, আলোচনাটা। হ্যাঁ, কম্পিউটার আর্টিফিশিয়াল আর্ট করতে পারবে। হ্যাঁ, এই যে তার মানে উপরে বলছে আর্টিফিশিয়াল আর্ট করতে পারবে। আচ্ছা, এখন উম আসেন তাহলে এই কথার শামীমের, শামীম বলছো না? জি ভাইয়া। আচ্ছা, এই কথার উপরে আমরা একটা পয়েন্ট এখানে দেখাতে চাই। আগের স্লাইডে ছিল, আমি একটু আগের স্লাইডটাতে যাই। সেম স্লাইড ওপেন করে ফেললাম। স্ট্র্যাটেজিস টু ফলো, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা আনসার করব। এই পয়েন্টটা দেখেন কি বলছি, ফরগেট হোয়াট ইউ নো অ্যাবাউট দ্য টপিক। অর্থাৎ একটা টপিকে যেটা নিয়ে প্যাসেজে আলোচনা হইতেছে এই রিলেটেড আপনি কি জানেন, এটা এখানে আর জরুরি না। জরুরি হইল এই প্যাসেজে কি বলতেছে এটা, আর প্রশ্নে কি বলতেছে সেটা, এবং প্যাসেজে কি বলতেছে এটা। এর বাইরে আর কোনো কথা এখানে জরুরি না। আপনার শুধু গ্রামাটিক্যাল নলেজটা জরুরি, আপনার ল্যাঙ্গুয়েজের নলেজটা জরুরি। এটা নিয়ে আমি পরে কোথাও কোনো একটা কোয়েশনে দেখাবো, বা যদি এখানে সামনে চলে এসে দেখাবো আর কি বিষয়টা কিভাবে কাজ করে। তাহলে আহ, আমরা এখন কি করব, আমরা এটা ভুলে যাব। আমরা এখন আর্টিফিশিয়াল আর্টিস্ট কম্পিউটার পারবে কি পারবে না এটা নিয়ে আমাদের কথা। উম, হুম। আমরা প্রসঙ্গটা বুঝতে পেরেছি, এখন আমরা প্রশ্নে চলে যাব। ওইখানে একটা কথা লেখা ছিল, ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে দুইটা প্রশ্ন পড়বে। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন বলছে মোফাৎস রিসার্চ। মোফাৎস একজন ব্যক্তির নাম, রিসার্চ একজন ব্যক্তির নাম পেলাম, শুক্রিয়া আদায় করি যে আমরা ইজিলি খুঁজে বের করতে পারবো এটার আনসার। মে হেল্প এক্সপ্লেইন পিপলস রিয়াকশনস টু ইএমআই। আচ্ছা, এই মুফাত দিয়ে শুক্রিয়া আদায় করার দরকার হবে না, কারণ মুফাত বারবার আসবে, এই যে এখানেও আছে। তাহলে এখানে ইএমআই, ইএমআই কি?
ইএমআই ইন্ডিয়াতে ওরা হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ইমেজ, ইলেকট্রোম্যাগনেটিক ইমেজ ইলেকট্রোম্যাগনেটিক Estimated monthly installment. এটা এটাই আমি বলতে যাচ্ছিলাম, ইন্ডিয়াতে এই জিনিসটা খুবই জনপ্রিয়। মানে কি বলছেন, আমি পুরো ইয়ে জানতাম না, আমি ভিডিওতে দেখি যে ইএমআই ইয়ে করতে হবে, পে করতে হবে, হ্যাঁ। ইলেকট্রোম্যাগনেটিক ইমেজ। এটা হচ্ছে আজকের টপিকের সাথে এটা বেশি রিলেটেড। আর আরেকটা আছে না, ইনস্টলমেন্টের কি বলছিলেন ভাই আরেকটা? এভরি মান্থ Estimated ইনস্টলমেন্ট। month এভরি মান্থ ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট, হ্যাঁ। আচ্ছা গুড। estimated monthly installment. এস্টিমেটেড মান্থলি ইনস্টলমেন্ট, হোয়াট এভার, এরকমই কিছু আর কি। ইনস্টলমেন্ট মানে তো কিস্তি। আচ্ছা, এটা তো টেক জায়ান্টের কিছু বা প্রযুক্তি বিষয়ক কিছু হ্যাঁ ধারণা এই জন্য, করে। এই জন্য ইয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইমেজ। ইলেকট্রোম্যাগনেটিক ওইটাই ওইটাই হবে, ইন্টারনেট। হ্যাঁ। তো আমি ইএমআই পড়ার পরে আমার ওই ইন্ডিয়ান ভিডিওগুলোর কথা মনে পড়ছে, এখানে দেখি আর কি আমার মাস শেষে ইএমআই বাড়না পাড়েগা এই টাইপের কি ভিডিও আসে আর কি। যাই হোক, এই জন্য বললাম আগের নলেজ আমরা বাদ দিব, এখন আমরা এইখানে কি বলতেছে। তাহলে মোফাৎস রিসার্চ মে হেল্প এক্সপ্লেন, দেখেন ভাষ্যটা বুঝেন। মডাল ভার্বস এর ব্যবহার খুব ইম্পর্ট্যান্ট। আমি আপনাকে বললাম যে এই কাজটা করেন, আপনি স্কোর 8 পাবেন, এরকম কথা বলা রিস্কি, আপনি হয়তো না পাইলেন। আমি বলতে পারি যে এই কাজটা করেন, আপনি 8 পেতে পারেন, তখন আপনি 8 পান নাই। আপনি এসে বললেন যে ভাই আপনি বললেন যে 8 পেতে পারে, আমি বললাম, আমি তো বলছি 8 পেতে পারেন, মানে আমি সম্ভাবনার কথা বলেছি, আমি অ্যাবসোলুট কথা বলি নাই। তাহলে এই যে কথাটা এখানে অ্যাবসোলুট না, তাহলে মোফাতের যে গবেষণা সেটা মানুষের যে ইএমআই এর প্রতি যে রিয়াকশন এটা এক্সপ্লেইন করতে হেল্প করবে। তাহলে 2 নম্বর হচ্ছে, এখন এটা যদি নট গিভেন হয় তাহলে আমরা কতটুকু খুঁজবো, তাহলে তো অনেক ঝামেলার বিষয় হয়ে গেল। তাহলে আমরা দুইটা প্রশ্ন পড়ে নিব। দ্য নন এক্সপার্টস ইন মুফাতস স্টাডি, তার মানে মুফাতস স্টাডি মানে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে স্টাডি মানে গবেষণা, স্টাডি মানে অধ্যয়ন, স্টাডি মানে গবেষণা। তাহলে নন এক্সপার্টস ইন, তাহলে মোফাতের যে গবেষণা ছিল সেখানে বিভিন্ন মানুষের সাথে সে কথা বলেছে, এর মধ্যে কেউ কেউ এক্সপার্ট ছিল, কেউ কেউ এক্সপার্ট ছিল না। নন এক্সপার্ট যারা ছিল এরা অল রেসপন্ডেড ইন এ প্রেডিক্টেবল ওয়ে, অর্থাৎ তাকে জিজ্ঞেস করেছে একটা প্রশ্ন, তার উত্তরটা সে এমন ভাবে করেছে যেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে তিনি এইভাবে উত্তর দিবেন। তাহলে আমাদের মূল বক্তব্য দুইটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা প্রথমে আমরা খেয়াল করি ইএমআই এবং মোফাত এই দুইটাই আমাদের কিওয়ার্ড। তার চেয়ে সবচেয়ে বড় কিওয়ার্ড হচ্ছে ইএমআই। আমরা আগে কাজ হচ্ছে লোকেশনে যাওয়া, আসেন লোকেশনে যাই, এটা কপি করে নিয়ে যাই, ওখানে যেখানে লোকেশন পাবো সেখানে দিয়ে দিব। ওকে, আসেন প্রথম থেকেই। আচ্ছা, এখানে আরো কিছু কথা বলি। এখন এটা 38, 39, 40 মানে প্যাসেজের একেবারে সর্বশেষ প্রশ্ন, শেষের দিকে হওয়ার সম্ভাবনা বেশি। বুঝাইতে পারলাম? লাস্টের দিকের প্রশ্ন লাস্টের দিকে থাকে, এটা নর্মাল, বাট কখনো কখনো এটাও ব্রেক করে ওরা। আচ্ছা, আমরা তারপরেও যদি ইএমআই আমার চোখে পড়েছিল, নিচ থেকে যদি যাই, ইএমআই আমার চোখে উপরে পড়েছিল, বাট আপনাদেরকে একটু দেখান ভাইয়া পাইছি পাইছি। ভাইয়া, এই এই ছোট লাইনটা। ডিজিটাল ভাইটাল ডেটাবেস। ইএমআইজ ইএমআই। ভাইটাল ডেটাবেজেস আর রিয়াকশন টু ইএমআই আছে। আর দেখি, মানে আমি একটু চোখ বুলাই দেখি যে ইএমআই কি আর কোথাও আছে, ইএমআই ইএমআই বা আরেকবার এই আছে, যে একদম লাস্ট লাইনে, লাস্ট লাইনে লাস্ট টাইমে আছে, মাঝে আছে, মাঝে আছে, তাহলে আবারও তো আছে, ঝামেলা হয়ে গেল। অনেকবার আছে। আহ অনেকগুলা। ঝামেলা হয়ে গেল, ঝামেলা হয়ে গেল। তাহলে তাহলে তো এখানে আরেকটু ইয়ে করতে হবে। ইএমআই মাঝামাঝি প্রশ্ন তো। আচ্ছা, তার মানে তার উপরেও আরেকটা না সরি, ইএমআই প্রথম প্রশ্ন, তারপরে মোফাৎ স্টাডি রিয়াকশন। আচ্ছা আমরা একটু পড়ে দেখি, এই যে একটু ঝামেলায় পড়ে গেলাম সেটা হচ্ছে থার্ড পেসেজ হওয়ার কারণে, থার্ড পেসেজ এইরকম একটু ঝামেলা করবে। কারণ আমরা একটু পড়ি ইএমআই আর রিয়াকশন, মানুষের রিয়াকশন নিয়ে কোনো কথাবার্তা পাওয়া যায় কিনা দেখি। যেহেতু এই যে এই সাইডে কোনো ইএমআই নাই, এইখানে নাই। ফার্স্ট ইএমআইটাই দেখি একটু কি বলছে। হ্যাঁ তাহলে প্রথম থেকেই আসি, হ্যাঁ। Right. এই যে দেখেন আমি বললাম যে শেষের দিকের কোয়েশ্চেন গুলো শেষের দিক থেকে থাকে নর্মালি, কিন্তু ব্রেক করে ফেলে এবং এখানে ব্রেক করছে এটা। উম, কোথায় মিরামা? আরেকটু উপরে ভাইয়া। আরো উপরে আছে ইএমআই। নিচে নিচে ভাইয়া, নিচে নিচে মানে আপনি নিচে কি আরো নিচে। আর-
এই জায়গায় এসে ইএমআই, তাই না? হ্যাঁ, এবার একটু হোল্ড করেন। আচ্ছা, এখান থেকে পড়ে দিলে আমরা। তাহলে এই প্রথম এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আমরা উপরে অনেক কথা, নট অনলি, আচ্ছা পড়ি। প্রশ্ন মনে আছে আপনাদের? প্রশ্ন কি ছিল? প্রশ্ন ভুলে গেছি। রিয়াকশন দিয়ে যেটা ইএমআই না মানুষের রিয়াকশন। রিসার্চ করার পর একটা ইএমআই পাইছে মোফাজ্জল, এরকম টাইপের কিছু একটা। আচ্ছা, আমি তাইলে প্রশ্নটা নিয়ে আসি। এটা হবে তখন আপনি আবার প্রশ্ন পড়তে যাবেন, এবং এটা একটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ মানে আপনার চ্যালেঞ্জ। সো এখানে আপনি এইটা এইটা যত বেশি প্র্যাকটিস করবেন, ইনফরমেশন প্রসেস করা বা ইনফরমেশন স্টোর করা আপনার মাথায়, সেটা আপনি শিখতে পারবেন। ভাই এটার জন্য কি হাতে লিখে দিলে ভালো হবে না হচ্ছে কম্পিউটার বেস দিলে ভালো হবে? কম্পিউটারে যদি আপনার অভ্যস্ত থাকেন টাইপ হ্যাঁ, করা, আমি কম্পিউটারে কম্পিউটার অভ্যস্ত। ভালো, কম্পিউটার ভালো। ওভারঅল হিসাব করলে কেন ভালো আমরা আরো আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন তো চলে আসলো, আসুন। আচ্ছা দেখেন, ইএমআই নিয়ে অনেক কথা পড়তেছি, আচ্ছা পড়ি, হ্যাঁ, কিন্তু আমাদের দরকার ইএমআই এর সাথে জড়িত মোফাতের গবেষণাটা হচ্ছে আসে আলোচনা, হ্যাঁ। এই যে ডেভিড মোফাতের এই পর্যন্ত আসেন, মানে আমরা কিন্তু স্কিমিং করলাম, মানে দ্রুত পড়া যেটার বলে, ঠিক আছে। মোফাতের স্টাডিতে আসলাম আমরা। But why did so many people love the music yet recoil when they discovered, and এটা why হবে, when they discovered how it was composed? A study by, এখন রিকয়েল অর্থ বলতে পারবেন? যদি না জানা থাকে পুনরায়, এটাকে, পুনরায়, হুম, পুনরায়। পুনরায় কি? রিকল মানে পুনরায়, বাট এটা হলো রিকয়েল। রিকয়েল, রিকয়েল, রিকয়েল মানে হচ্ছে মানুষ যখন আতঙ্কিত হয়, ভয় পায়, হুম, তখন যে রিয়াকশনটা দেখায়, বা ধরেন বিরক্ত হয়। হকচকিয়ে যায় এরকম কিছু। হুম। তো এই কথাটা, আচ্ছা আমি এখানে আপনাদেরকে একটু আবার নিয়ে আসি। দেখেন, আমরা ইএমআই নিয়ে কিন্তু কথা শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে, তাই না? কিন্তু আমরা কিন্তু থামি নাই, পড়তেই পড়তে পড়তে কোথায় আসছি, যখন এই মোফাতের রিসার্চ নিয়ে আলোচনা, কারণ আমরা জানি ইএমআই নিয়ে যত কথাই এখানে বলুক না কেন আমাদের দরকার মোফাতের রিসার্চ। তাহলে প্রথম টার্গেট ছিল ইএমআই, আর এখন ইএমআই কে পেয়ে গেছি, এখন আমাদের দরকার কি? মোফাতের রিসার্চ। এই জন্য আমরা এখানে এসে থামলাম। এখন যেখানে যে ওয়ার্ডটা পাবো তার আগের সেন্টেন্সটা থেকে পড়া শুরু করব, কারণ একটা জিনিসের তার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে। বাট আবার এটাও আমরা হয়তো পরে বলতাম, আমি আপাতত বলে দিই, বাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লিসনিং এবং রিডিং এ বাটের পরে অনেক সময় উত্তর থাকে, কারণ বাটের আগের যে বক্তব্য আর পরের বক্তব্য ভিন্ন হয়ে যায়। বাট ওয়াই ডিড সো মেনি পিপল লাভ দ্য মিউজিক ইয়েট রিকয়েল, মানে একটু রাগান্বিত হওয়া, একটু বিরক্ত হওয়া, তাহলে এটা একটা রিয়াকশনস। দে ডিসকভার্ড, যখন তারা কি করলো, ডিসকভার করলো। ডিসকভার মানে কি? আবিষ্কার বা এটা হচ্ছে দেখলো, শাব্দিক অর্থ আবিষ্কার, কিন্তু ডিসকভার বলতে আসলে কি? মানে যখন দেখলো আর কি যখন এরকম। দেখলো, যখন বুঝলো, অর্থাৎ যখন মানে একটা জিনিস তার কাছে প্রকাশিত হয়ে গেল।
হাউ ইট ওয়াজ কম্পোজড, যখন তারা কম্পোজড হইল কিভাবে, তখন এ স্টাডি গবেষণা, দেন রিসার্চের সিনোনিম গবেষণা, স্টাডি বাই কম্পিউটার ডেভিড মুফাস অফ গ্লাসগো প্রোভাইডস এ ক্লু, প্রোভাইডস এ ক্লু। এখানে আনসারটা আপনি এইটুকু পড়লেই আপনি আনসারটা দিতে পারবেন, বা দিতে হবে আর কি। এই জায়গায় আনসার, এই বাক্য, মানে এই পুরোটা পড়লে আর কি আপনি আনসারটা পাবেন। আমি আপনাদের উপরে আনসারটা ছেড়ে দিলাম, আপনারা আনসার দেন। এটা ট্রু মনে হইতেছে, কিন্তু ইএমআই নিয়ে তো কোনো কথা নেই এখানে। ইএমআই নিয়ে কথা নাই মানে, বাট ওয়াই ডিড সো মেনি পিপল লাভ দ্য মিউজিক এট রিকোয়েল ওয়েন দে ডিসকভার হাউ ইট ওয়াজ কম্পোজড, হাউ ইট ওয়াজ হাউ কম্পোজ মানে কি, ইএমআই কম্পোজ, ইএমআই নিয়েই কথা বলতেছে, ইএমআই ইজ ভাইটাল ডেটাবেস। ক্লুটা হচ্ছে ধারণা দেওয়া, এরকম কিছু বুঝাইছে। হ্যাঁ, ক্লু প্রোভাইডস মানে, এ ক্লু। হ্যাঁ, ক্লু তাহলে মানে, এটা হচ্ছে, হ্যাঁ ধারণা দেওয়া বা হচ্ছে হুম, বলা কিছু একটা, তাহলে এটা ট্রু হবে, কারণ এক্সপ্লেন করা আছে আর ক্লু দেওয়া, পিপল জিনিস। গুড, আপনি ব্যাখ্যা সহ এক্সপ্লেন দিয়ে আর দিয়েছেন, ক্লু, এই তাহলে জিনিসটা এইটা হচ্ছে ট্রু। মুফাতে করছে, তাহলে এটা ট্রু। হ্যাঁ ট্রু, এবং বলতেছে যে ডেভিড মুফাতের যে গবেষণা, সেইটা এখানে একটা ক্লু আপনাদেরকে দিচ্ছে কেন, এটা বুঝতে পারছো বিষয়। তাহলে আমরা ট্রু পেয়ে গেলাম। এখন আমরা দেখি কতটুকু জায়গা আছে। এটা একটু জটিল ছিল। হুম, জটিল অবশ্যই এটা। আচ্ছা, তাহলে এটা আমার ধরতে প্রথম পারি নাই কথাটা ভাইয়া। কিন্তু আবার টিকে গেল, যে আমরা শেষের দিকের কোয়েশ্চেন, শেষের দিকেই থাকতেছে আনসার। ভাইয়া বলেন, শামিম কিছু বলতেছিলাম মনে হয়। এই প্রশ্নটা পেছনের সাথে ধরতে পারি নাই, এই জন্য আনসার দিতে পারি নাই। ও, আচ্ছা, গুড। তাহলে এখানে আনসারটা কোথা থেকে আসলো, ইএমআই নিয়ে অনেক কথাবার্তা বলছে। এবং দেখেন, এখন যদি আমি একেবারে বুঝার জন্য আমি পড়ি, দেখেন এখান থেকে আসি। Douglas H.I.U. Said EMI created replicas which will still rely completely on the original artist's creative impulse. When audiences found out the truth, they were often outraged with ক্ষোভ, তারা কিন্তু রাগান্বিত হয়েছিল। এখানেও রিয়াকশন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। And one music lover even tried to punch him, তারা কি করতেছে, আহ, আঘাত করতে চাইছে, খুশি দিতে। amid such controversy, এই সকল কন্ট্রোভার্সির সময়কালে, এই এই অবস্থায়, এমিড মানে একটা নির্দিষ্ট সিচুয়েশন বোঝায়, এই অবস্থায় খপ, সিওপি, ক্যাপিটাল লেটারে, সো নাম, ডিস্ট্রয়েড ইএমআইস ভাইটাল ডেটাবেসেস, ইএমআই এর যে ডেটাবেস সব ধ্বংস করে ফেলেছেন, মানে তার সাথে রাগান্বিত হওয়ার কারণে। বাট কেন মানুষজন এই মিউজিক পছন্দ করে, উপরে কিন্তু মিউজিকগুলো পছন্দ করছিল, অটোটিউন আপনারা বুঝতেছেন, অটোটিউন টাইপ আর কি। Yet recoil when they discovered how it was composed, যখন তারা বুঝলো যে এটা কিভাবে কম্পোজড হয়েছিল, তখন কিন্তু তারা রাগান্বিত হইলো, তারা ইয়ে করলো। এই আনসারে এ স্টাডি বাই কম্পিউটার সায়েন্টিস্ট ডেভিড অমুক প্রোভাইডস এ ক্লু, তিনি একটা ক্লু দিয়েছেন, মানে কেন এই রিয়াকশনটা হলো। কনফিউশন আছে কারো নাকি ঠিক আছে, না, বুঝে গেল? ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 39 নম্বর প্রশ্নে চলে যাই। 39 নম্বর প্রশ্নে বলছে কি, দ্য নন এক্সপার্টস ইন মোফাত স্টাডি অল রেসপন্ডেড ইন এ প্রেডিক্টেবল ওয়ে। তাহলে আমাদের এখানে অল্প জায়গা আছে, আমরা এখানে নন এক্সপার্টস এর দিকে যাই। সে এক্সপার্টরেও জিজ্ঞেস করছে, আবার নন এক্সপার্টরেও জিজ্ঞেস করছে, 6 কম্পোজিশন। এখন আমরা নন এক্সপার্ট পেয়ে গেছি, এখন রেসপন্ডেড এর দিকে যাই। But the participants were not told beforehand whether the tunes were composed by humans or computer, but were asked to guess and then rate how much they liked each one. People who thought the composer was a computer tended to dislike the piece more than those who believed it was human. This was true even among the experts who might have been expected to be more objective in their analysis. Where does this prejudice come from? As a suggestion,
He reckons part of the pleasure we get from art stems from the creative process behind the work. This can give it an irresistible. আচ্ছা, আমি তো পড়লাম, আমি আমার যা বুঝার বুঝছি। আপনারা 1 মিনিট সময় নিয়ে আপনাদের মতামত জানান। মানে প্রেডিক্টেবল ওয়েতে প্রশ্ন ছিল কি, যে নন এক্সপার্ট যারা এরা প্রেডিক্টেবল ওয়েতে রেসপন্ড করেছে। প্রেডিক্টেবল কথাটা কোথাও আছে কিনা, বা এই এর সিনোনিম আছে কিনা? কম্পারিজন প্রেডিক্ট হচ্ছে একটা মোটের উপর ধারণা দিয়েছে। না, প্রেডিক্ট প্রেডিক্টেবল ওয়ে মানে কি, ধরেন আমি আমি একটা সম্ভাব্য মনে মনে উপায়, প্রেডিক্টেবল হচ্ছে সম্ভাব্য উপায়। সম্ভাব্য উত্তর। হ্যাঁ, সম্ভাব্য বলতে পারবেন, মানে আগে থেকে অনুমিত। প্রেডিক্টেবল মানে কি, যেটা আগেই আমি ধারণা করতে পারি। ও আচ্ছা, আমি শামীমকে এটা বললে সে কি বলবে, আমি আগে একটা ইয়ে করলাম, পরে শামীমকে আমি জিজ্ঞেস করলাম, তারপর শামীম যে উত্তরটা দিল দেখা গেল মিলে গেল। আমার কথা হচ্ছে এরকম কথা এখানে আছে কিনা, এরকম যে এতটুকু পড়লাম আছে কিনা। গেস করা থাকলেও হবে না, গেস ভাই জি, দেখতে পাইতেছি। গেস। গেস কি? ভাই, the participants were not told beforehand. বিফোর হ্যান্ড মানে কি বলুন তো? পূর্বে। পূর্বে। আচ্ছা, সিচুয়েশন, এই জন্য বললাম কনটেক্সট বুঝাটাও দরকার দরকার আছে। মানে আমি আপনাদেরকে কিছু গান শুনাইলাম, এবং আগে কিন্তু বলি নাই যে এই গানটা মানুষের, পুরোপুরি মানুষের দ্বারা গাওয়া হয়েছে নাকি এখানে মিক্স আছে বা অটো টিউন আছে, বা পুরোপুরি এআই দিয়ে তো এখন কিন্তু গান টান হয়ে যায়। তো এটা কিন্তু আগে বলা হয় নাই। তাদেরকে কি করা হয়েছে, গান শোনানো হয়েছে, এবং তারপরে তাদেরকে কি করা হয়েছে, অনুমান করতে বলা হয়েছে যে কি। জিজ্ঞেস করা হয়েছিল এটা কি হ্যাঁ, ছিল। কি ছিল এটা জিজ্ঞেস করা হয়েছে। এখানে কিন্তু প্রেডিক্টেবল কথাটা আসে না, বলছে তুমি তাদের একটা অপিনিয়ন নিতে নিয়ে চাচ্ছিল। নেওয়া হয়েছিল, এখানে কিন্তু প্রেডিক্টেবলের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে তাদেরকে রেট করতে বলা হয়েছে যে হাউ মাচ দে লাইকড ইচ ওয়ান, মানে হয়তো বা 5টা আর্টিফিশিয়াল ছিল, 5টা রিয়েল ছিল। পিপল হু থট দ্য কম্পিউটার কম্পোজার ওয়াজ এ কম্পিউটার টেন্ডেড, মানে যারা বুঝছে যে এটা কম্পিউটার, তারা সাধারণত কি করছে, ডিসলাইক করছে দ্য পিস মোর দেন দোজ হু বিলিভড ইট ওয়াজ হিউম্যান। কেউ আছে এটা মনে করছে যে এটা হিউম্যানেরই, তারা আবার পছন্দ করছে, বা তাদের চাইতে বেশি ডিসলাইক করছে যারা দেখছে যে এটা কম্পিউটার। দিস ওয়াজ ট্রু ইভেন এমং এক্সপার্টস, এটা এক্সপার্টদের মধ্যেও ট্রু ছিল, অর্থাৎ নন এক্সপার্ট এবং এক্সপার্টের মধ্যে এখানে কোনো পার্থক্য নাই। কিন্তু প্রেডিকশন বা আগে থেকে ধারণা করে রাখা আছে আর ওইভাবেই আচরণ করেছে, এইরকম কিছু আছে কিনা? অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে তো হচ্ছে ব্যাখ্যা করা। হ্যাঁ, দেয়ার অ্যানালাইসিস প্রেডিক্ট করছে যারা, প্রেডিক্টেবল আর অ্যানালাইস, ও না না This was আলাদা। true even who might have been expected to be more objective in their analysis. এখানে কার কথা বলতে হয়েছে? যারা এক্সপার্টের কথা এক্সপার্ট। বলেছে, যাদেরকে ভাবা হয়েছিল তারা অবজেক্টিভ হবে ইন দেয়ার অ্যানালাইসিস। তাহলে এখানে কি নন এক্সপার্ট নিয়ে কথা হয়েছে? জি, নন এক্সপার্ট নিয়ে কথা হয়েছে কোশ্চেন। কোথায় নন, প্রশ্নে নন কোশ্চেন, এক্সপার্ট নিয়ে, কিন্তু হ্যাঁ, প্যাসেজে কার নিয়ে কথা বলা হইতেছে? এক্সপার্ট যারা তাদের তার নিয়ে। এগুলো মানে এত কি ওইটা আর পারবেন এটা না। কি কাছাকাছি, মানে এটা তো সেম জিনিস না। না, আলাদা জিনিস। এম তার না মানে ভাইয়া, এটা ফলস হবে না আনসার। এটা না না, ফলস। ফলস না, ফলস হবে কেন? ফলস তো এখানে তো এই জায়গায় একটা ঝামেলা আছে, আমি একটু বুঝেন। এখানে নন এক্সপার্ট নিয়ে কোনো কথা বলে না, এখানে এক্সপার্ট নিয়ে কথা বলছে। তো এক্সপার্টের সাথে আমার নন এক্সপার্টের এখানে কোনো সম্পর্কই তো মানে নাই। সম্পর্ক নাই, তথ্য ইনকমপ্লিট, এর জন্য নট গিভেন হবে ভাইয়া। নট গিভেন, ইয়েস। আমার নন এক্সপার্ট নিয়ে যদি কথা বলতো তাহলে আমি ট্রু বা ফলসের দিকে যাইতাম। কিন্তু এখানে নন এক্সপার্ট, প্রশ্নে নন এক্সপার্টের বিষয় নিয়ে কথা বলতেছে, আর প্যাসেজে এক্সপার্টের বিষয় নিয়ে কথা বলতেছে। তাইলে কি হবে? নট নট গিভেন। গিভেন। নট গিভেন কিভাবে? আমি একটা এক্সাম্পল দিই। আমি বললাম প্রশ্নে আমি বললাম যে শামীম ভাত খেয়েছে, প্যাসেজে গিয়া বললাম যে ড্যাফোডিলের যিনি, তো আপনার নাম কি, জাকারিয়া, জাকারিয়া, জি। জাকারিয়া খাবার মাছ খেয়েছে। খেয়েছে। তাইলে বলেন ট্রু নাকি ফলস নাকি নট গিভেন? খেয়েছে এটা সত্য, নট বাট গিভেন। না, খেয়েছে। খেয়েছে তো মূল বক্তব্য না, মূল বক্তব্য হবে শামিম, শামিম নিয়ে আমার আলোচনা হয়েছে কিনা। না, শামিম খেয়েছে যদি বলতাম, ভাত খেয়েছে, তাহলে হয়তো। এবং ইভেন আমি যদি শামিম খেয়েছে বলি তাও নট গিভেন, কারণ শামিম খেয়ে, প্রশ্নে বলতেছে শামিম ভাত খেয়েছে, কারণ প্রশ্নে স্পেসিফিক তথ্য আর প্যাসেজে জেনারেল তথ্য, তাহলে নট গিভেন। বুঝাইতে পারলাম?
এটা নিয়ে আরো জি ক্লাস ভাইয়া। আছে। এগুলা হচ্ছে, এখন তো আমি প্রশ্নে আনসার করার সিস্টেম দেখাচ্ছি, এখন প্রশ্নের মধ্যে প্যাচ গুলা নিয়ে কথা হবে আমাদের। মানে এখন সারফেস লেভেল একটা হ্যাঁ, বুঝানো। সারফেস লেভেলে একটা আইডিয়া পাচ্ছি, এরপরে আমরা ইন ডেপথ অ্যানালাইসিস যাব। ঠিক আছে, আরো কথা বলবো। যদি আপনারা আগ্রহ দেখান তাহলে দেখেন এখানে 1 ঘন্টা জি 40 মিনিট আলোচনা অবশ্যই চলতেছে, অবশ্যই। আমরা কেন 2 ঘন্টা নয়? আলোচনা করব। মানে এটা একটা, এটা যদি আপনি মনে করেন যে পড়তেছেন তাহলে কিন্তু বোরিং লাগবে, আর যদি আপনি মনে করেন যে এটা একটু আলাপ আলোচনার মধ্যে দিয়ে ভাইয়া যাইতেছে। এনজয় করতেছি ক্লাসটা। হ্যাঁ, আসলে এনজয় করতে এই উপভোগ করতেছে। হ্যাঁ, এখন আমি কেন আপনাদেরকে এখানে প্রশ্নের আনসার গুলো করতে বলতেছি, মানে ইন্টারেক্টিভ, আমরা একটু আগে বলছিলাম ইন্টারেক্টিভ পড়ছিলাম। ওকে, হ্যাঁ, এখন আমাদের এখানে কিন্তু এই বিষয় নিয়ে কোনো আলোচনা নাই, সো আমাদের এটা কি হবে, নট গিভেন। তাহলে এই পর্যন্ত এসে যদি নট গিভেন হয় তাহলে আমাদের এই জায়গা থেকে আমাদের বাকি আনসারটা হবে। এখন আমাদের মনে আছে আমরা বলছিলাম যে 3টা যদি হয় তাহলে 3টা কি হয়, প্রথমটা আমরা পেয়েছি কি, ট্রু। 2 নম্বরটা কি, কি পাইলাম, নট গিভেন। নট গিভেন। তাহলে 3 নম্বরটা কি ফলস হবে, বাকি, ফলস বাকি। ফলস। অলসো। কিন্তু এখানে দেখেন প্রশ্নটা কি, ইয়েস নো নট গিভেন নাকি ট্রু ফলস নট গিভেন? ইয়েস নো নট গিভেন। ইয়েস ইয়েস নো নো নট গিভেন। নট গিভেন। এখন আপনি মনে করেন ইয়েস যেটা, এটার এটা পরীক্ষায় পার্থক্য ট্রু কি ভাইয়া? দিছেন, তাহলে কি হবে? ট্রু ফলস আর ইয়েস নোর পার্থক্য কি আছে কিছু? একেবারে স্লাইড, এটা আজকে এই আলোচনা আনার দরকার নাই, কারণ আগে আচ্ছা। আমরা ট্রু ফলস নট গিভেনই বুঝি নাই, আগে ইয়েস নো নট গিভেন বুঝছেন, আগে বেসিক জায়গাটি, এরপরে আমরা একেবারে সূক্ষ্ম কিছু পার্থক্য থাকে আর কি। আচ্ছা, এখন আমাদের এই সামান্য জায়গার মধ্যে লাস্ট কোয়েশ্চেন আনসারটা হবে, যদিও আমরা বুঝতেছি এটা কি হবে, ন হবে, তারপর আমরা যেহেতু এটা সফট সিগন্যাল পেলাম, এখন আমাদের একটু হেল্প হবে। হুম, পড়েন অ্যান্ড আনসার দেন। সময় বেশি না, 2 মিনিট সময় পাবেন আনসার করার জন্য। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। প্রি জুডিস অর্থ কি কুসংস্কার। অইহুদি? ও কুসংস্কার, থ্যাংক। আর আপনাদেরকে 20 সেকেন্ড সময় দিব। ওকে, আমরা একটু পড়ি। এটা কি ট্রু জাস্টিন, হবে নাকি? আচ্ছা, টু তো স্রোতের বিপরীতে যায়, তারপরে পড়ে দেখি, কাস্ট ডাউট মানে সন্দেহের উদ্রেক করে, অন পল ব্লুমস থিওরি, তার থিওরিটা কি, অ্যাবাউট পিপলস প্রিজুডিস টুয়ার্ডস কম্পিউটার আর্ট।
তার মানে এখানে মূল বক্তব্যটা কি? ডাউট মানে পল ব্লুমের থিওরিটা হলো, আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে যে আহ, এটা থার্ড প্যাসেজ, সো বক্তব্যগুলো এত সোজা সাপটা হবে না। পুরো বক্তব্যটা ভালো করে বুঝতে হবে। জাস্টিন ক্রুগারস ফাইন্ডিংস মানে তিনি একটা গবেষণা করেছেন, তার একটা ফলাফল আছে, সেই ফলাফল ডাউট তৈরি করতেছে কিসের উপরে? পল ব্লুমসের থিওরির উপরে। আর এই পল ব্লুমসের থিওরিটা কি? সেটা হচ্ছে অ্যাবাউট পিপলস প্রিজুডিস। এই প্রিজুডিসটা আবার কিসের প্রতি? টুয়ার্ডস কম্পিউটার আর্ট। তার মানে কম্পিউটার আর্টের প্রতি একটা মানুষের প্রিজুডিস আছে। এটা হচ্ছে কার থিওরি? পল ব্লুমের। আর এই থিওরির সম্পর্কে একটা ডাউট তৈরি করতেছে কে? জাস্টিন ক্রুগারস ফাইন্ডিংসে। আচ্ছা পড়ি, বোঝা গেল এখানে এই আলোচনা আছে। It seems obvious, therefore, but with computer producing art, এটার সাথে কি এই বক্তব্যের কোনো মিল আছে দেখ? ভাইয়া বলবো। জি জি ভাই। পল ব্লুম বলছে যে ও বিশ্বাস করে হি রিকনস পার্ট অফ দ্য প্লেজার উই গেট ফ্রম আর্ট স্টেমস ফ্রম দ্য ক্রিয়েটিভ প্রসেস বিহাইন্ড দ্য ওয়ার্ক, মানে যে আর্টটা এটার পিছনে একটা ক্রিয়েটিভ প্রসেস আছে, মানে হুম একটা ক্রিয়েশন আছে। হুম। এটা হচ্ছে পল ব্লুমের কথা। আচ্ছা। এটাকে সে একটা ইরেসাইটেবল এসেন্স বা একটা সারাংশ বা উপসংহার হিসেবে দাঁড় হুম করাইছে। হুম হুম। পরবর্তীতে আবার ক্রুগার বলছে, ক্রুগার অফ দ্য নিউ ইয়র্ক পিপল ইনক্রিজ ইফ দে থিঙ্ক মোর টাইম অ্যান্ড ইফোর্ট ওয়াজ নিডেড টু ক্রিয়েট ইট। ওকে। মানে যে ক্রিয়েশনের পিছনে যে এফোর্টটা, দুইজনের কথা মানে ক্রিয়েশন বেসড। ওকে হ্যাঁ, গুড। মেবি এটা দুইজনের ধারণাটা একই, মানে একটু অপোজিট ডিরেকশনে লিখছে, বাট দুজনের ধারণাটা একই যে এই যে এইগুলার পিছনে, আর্টটার পিছনে একটা ক্রিয়েটিভ আইডিয়া আছে। থাকলে মানে মানুষ তারা এটা ইয়ে করে আর কি, মানে থাকলে একটা দুইজনে ভালো। কাছাকাছি রিলাই, সিদ্ধান্তে পৌঁছাইতে হ্যাঁ পারছে। দুজনে মোটামুটি একটা কাছাকাছি সিদ্ধান্তে অর্থাৎ ছিল, তারা প্যাসেজের বক্তব্য হচ্ছে যে তারা একই রকম বিশ্বাস করে, একই রকম হ্যাঁ বিশ্বাস। হ্যাঁ, আর প্রশ্নে গিয়ে বলতেছে যে ডাউট একজন আরেকজনেরটা ডাউট করে। মানে বিপরীত বলতেছে। তাইলে তো হইলো না, মানে প্রশ্নের আর এর প্যাসেজের কথা বিপরীত। হ্যাঁ, তাইলে কি? নো ফলস। হবে। ফলস। আর এইখানে ফলস, সিস্টেমে হচ্ছে নো। গুড। নো। ওকে। সো আমরা এগুলা কিন্তু ট্রু ফলস নট গিভেন নিয়ে যদি আলাদাভাবে বলি, এখানে শুধু মিনিং বুঝলেও হবে না। আসলে ট্রু ফলস নট গিভেনের যে প্যাচ যেটা, এই পাজল যেটা, এটাও বুঝতে হবে। আর এটা বোঝার জন্য এই মুহূর্তে আপনাদের দরকার হচ্ছে, আপনারা আজকে তো আর হয়তো বা ঘুমায় যাবেন, কালকে সারাদিন তো ক্লাস আমাদের নাই, বা আপনাদের নিজেদের তো যার যার ব্যস্ততা আছে, সেখান থেকে একটু টাইম বের করে নিতে হবে। যেটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন সেটার জন্য টাইম বের করা যায়, যদি গুরুত্বপূর্ণ মনে করেন। তাই গুরুত্বপূর্ণ মনে করলে আপনারা এরকম প্যাসেজ 1 থেকে একটা, প্যাসেজ 2 থেকে একটা, প্যাসেজ 3 থেকে একটা সলভ করেন, এবং দেখেন কি কি হয় কি কি হয় না। আর একটা ওয়েবসাইট আছে যেখানে এক্সপ্লেনেশন আছে আর কি, কোনটা সঠিক কোনটা ভুল, বা ভাইয়া কেন ক্যামব্রিজ সঠিক কত হলো, সেটা করব? আমি অলরেডি ক্যামব্রিজ দিয়ে কত? দিয়েছিলাম। বাট সেটার উপরে আপনি আগে নিজে সলভ করার চেষ্টা করবেন, তারপরে আপনি, আর এটা হচ্ছে ক্যামব্রিজ 13। আমাদের হোমওয়ার্ক কোনটার উপর করব আমরা একটু 11 বলবো? 12। 11 12 গতদিন আমরা গ্যাপ ফিলিং নিয়ে কাজ করেছি, এখন আমরা ট্রু ওয়াজ নট গিভেন নিয়ে কাজ করবো। ঠিক আছে। ভাইয়া 11 12 এসএস 1 2 দুইটাই করবো। প্যাসেজ 1 2 3 তিনটা থেকেই ওয়ান ট্রু টু ফলস নট গিভেন গুলো করবেন। 1 2। তিনটা প্যাসেজ থাকে না, প্যাসেজ 1 এ জি ট্রু ফলস ভাইয়া। নট গিভেনও করবেন, প্যাসেজ 2 থেকেও ট্রু ফলস নট গিভেন করবেন, প্যাসেজ 3 থেকেও ট্রু ফলস নট গিভেন করবেন। ঠিক আছে। আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি, এরপর আপনার সাথে আরেকটু কথা বলবো। ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন, অবশ্যই কেমন লাগলো আলোচনা সেটা নিয়ে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।